ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা করব ক্লাস 8 এর মডেল কোশ্চেন 6। তো একের দাগের একটা কি বলছে দেখো, এক্স ও ওয়াই এর কর্মক্ষমতার অনুপাত 3:2। কোনো একটি কাজ সম্পূর্ণ করতে আলাদাভাবে যে সময় লাগে তার অনুপাত কত? চলো একটা কিভাবে হবে দেখি। তাহলে দেখো, কর্মক্ষমতা ও কাজ শেষ করার প্রয়োজনীয় সময় ব্যস্তানুপাতিক। তাহলে কি দুজন ব্যস্তানুপাতিক, তাহলে আলাদাভাবে যে সময় লাগবে তার অনুপাত কত হবে? 2:3। তাহলে ঠিক উল্টোটা হবে। তাহলে অ্যান্সার আমাদের কত হবে দেখো, 2:3। এটা অ্যান্সার হবে। তাহলে আবার দুয়েরটা কি বলছে দেখো, পরপর দুবার 10% ছাড়ের সমতুল্য ছাড় কত? তাহলে চলো এটা কিভাবে হবে দেখি। তাহলে ধরি মূল্য হচ্ছে x টাকা। প্রথম ক্ষেত্রে মূল্য 100 মাইনাস 100 ইন্টু 10/100, যেহেতু প্রথমবারে 10% ছাড়, তাহলে 100 থেকে 10% তাহলে হচ্ছে বাদ হয়ে যাবে। বাদ হয়ে গেলে আমাদের দেখো কত হবে, 90 টাকা। আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো 90 টাকা থেকে আবার 10% ছাড়, দ্বিতীয় ক্ষেত্রে মূল্য, তাহলে 90 টাকা থেকে 10% ছাড় মানে 90 থেকে 10% ছাড়। তাহলে 90 মাইনাস 90 ইন্টু 10/100, তাহলে 90 মাইনাস এখানে দেখো 90 ইন্টু 10/100 মানে দেখো এটা কত হবে, এটা 0 কেটে গেলে আর এখান থেকে কেটে গেলে 9, তাহলে 90 মাইনাস 9 তাহলে 81 টাকা। দেখো দ্বিতীয় ক্ষেত্রে যখন 10% ছাড় হচ্ছে তখন 81 টাকা হচ্ছে। তাহলে সুতরাং মোট ছাড় কত? 100 থেকে 81 টাকা ছাড় হচ্ছে। তাহলে 100 থেকে 81 টাকা বাদ গেলে তাহলে 19 টাকা। তাহলে এটা পার্সেন্টেজে করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100 ইন্টু 19/100 তাহলে সমান আমাদের 19%ই হচ্ছে আমাদের ছাড়। তাহলে নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, a/bx মাইনাস b/ax সমান a² মাইনাস b² হলে x এর মান কত? তাহলে এটা কিভাবে হবে দেখি। দেখো, a/bx মাইনাস a/ax সমান a² মাইনাস b²। এইখান থেকে bx আর ax টাকে আমরা ভগ্নাংশের দেখো এটা লসাগু করে নেবো। লসাগু করলে আমাদের কি হবে, abx হলে ওপরে a² মাইনাস b² হবে সমান a² মাইনাস b²। এখান থেকে দেখো দুদিকেই সেম থাকলে কি হয়, কেটে যায়। দেখো a² মাইনাস b² আছে, এদিকেও a² মাইনাস b² আছে, তাহলে এই দুটো কেটে গেলে আমাদের কত হবে, 1/abx সমান 1। এখান থেকে abx এর মান কত পাচ্ছি আমরা, 1। তাহলে x এর মান কত পাচ্ছি, 1/ab। তাহলে দেখো আমাদেরকে এখানে কি চেয়েছিল, x এর মান চেয়েছিল, তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 1/ab। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, x মাইনাস ওয়াই কিউবের সূত্রে x² এর সহগ কত? তাহলে x² এর সহগটা কত দেখো, x মাইনাস ওয়াই কিউবের সূত্র কি দেখো, x³ মাইনাস 3x² প্লাস 3xy² মাইনাস ওয়াই কিউব। তাহলে আমাদের এখানে x² এর সহগ চেয়েছে, দেখো এখানে x² এইটার সহগ, কিন্তু এখানে দেখো y² এর সহগটা চায় না, আমাদেরকে x² এর সহগ চেয়েছে। x² এর সহগ দেখো এখানে আছে -3 আর এখানে y, তাহলে -3y, অতএব x² এর সহগ কত, -3y। তাহলে নেক্সট কোশ্চেন কি বলেছে দেখি, 5 দাগের x অক্ষের ওপর অবস্থিত বিন্দুটি কি কত? দেখো x অক্ষের ওপর মানে কি, x অক্ষের দিকে পজিটিভ দিক, তাহলে প্রথমটাই আমাদের x অক্ষ হয়। তাহলে দেখো x অক্ষের দিকে অবস্থিত বিন্দুটি, দেখো এটা আমাদের x অক্ষ আর এটা y অক্ষ, তাহলে x অক্ষের দিকে অবস্থিত কোনটা দেখো, 3.0, 0 দ্বিতীয়টা দেখো y অক্ষ হয়, yটা আমাদের তাহলে অবশ্যই 0 হতে হবে যদি x অক্ষের উপর অবস্থিত হতে হয়, আর প্রথমটা 3 তাহলে হচ্ছে প্লাস হতে হবে অবশ্যই। তাহলে এইটা হচ্ছে আমাদের x অক্ষের উপর অবস্থিত কোনটা হবে, 3.0। তাহলে নেক্সট কি বলেছে দেখি, একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণ ও প্রতিটি অন্তঃকোণের 1/9 অংশ হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত, সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে এটা কিভাবে হবে দেখি। তাহলে আমরা ধরে নেবো কি, অন্তঃকোণে x ডিগ্রি আর বহিঃকোণ তাহলে x/9। তাহলে যেহেতু এখানে দেখো কি বলা ছিল যে প্রতিটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণ প্রতিটি অন্তঃকোণের 1/9 অংশ, তাহলে যদি এটা x হয়, অন্তঃকোণটা যদি x হয় তাহলে বহিঃকোণটা x/9 হবে। তাহলে দেখো বহিঃকোণ আর অন্তঃকোণ যদি আমরা যোগ করি তাহলে 180 ডিগ্রি হয়, তাহলে x যোগ x/9 180 ডিগ্রি। এইখান থেকে আমরা x এর মানটা পেয়ে গেলাম, x এর মান দেখো 162 হবে। x আমরা কোনটাকে ধরেছিলাম, অন্তঃকোণটাকে,
এক্সটা অন্তঃকোণে 162 হলে বহিঃকোণে 180 থেকে মাইনাস করলেই বেরিয়ে যাবে দেখো 18 ডিগ্রি। আর 360কে বহিঃকোণ দিয়ে ভাগ করলেই বাহুর সংখ্যা বেরিয়ে যাবে এবং 18, তাহলে 360 ডিগ্রি বাই 18 ডিগ্রি, তাহলে এখানে আমাদের বাহুর সংখ্যা কটা? 20টি। নেক্সট দেখো 2 দাগের একটা কি বলছে, 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট এইরূপ 4টি মূলদ সংখ্যা লেখো। তাহলে দেখো কি হবে, এটা মূলদ সংখ্যা মানে কি, যাদেরকে পি বাই কিউ আকারে লেখা যাবে এমন 4টি মূলদ সংখ্যা 0 থেকে বড় কিন্তু 1 ছোট। কি কি হবে দেখো, এইখানে এটা দেখো 0, 1, 2 এইভাবে আমরা লিখি, দেখো -1, -2 এইভাবে মূলদ সংখ্যাগুলো থাকে। এইবার এখানে 0 থেকে 1 এর মধ্যে দেখো মূলদ সংখ্যা কত হবে, 1/2, 1/3, 1/4, 1/5। এই 0 থেকে 1 এর মধ্যে বলেছে আমাদেরকে। যদি 1/2 এর মধ্যে বলা থাকতো তাহলে 2 সামথিং হতো। তো এইখানে হচ্ছে আমাদের 0 থেকে 1 এর মধ্যে যেহেতু বলেছে, তাহলে 1/2, 1/3, 1/4, 1/5, 1/6 করে অসংখ্য হবে। তাহলে আমাদের এখানে 4টে বলেছে, যেহেতু আমরা 4টে লিখেছি এখানে, 1/2, 1/3, 1/4, 1/5। আচ্ছা, নেক্সট চলো কি বলেছে দেখি, জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1। জলে মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত আছে, এটা আমাদেরকে জানতে চাইছে। তাহলে এটা কিভাবে হবে দেখি। তাহলে হাইড্রোজেনের ভাগ হার কত হবে দেখো, 2/2 যোগ 1, তাহলে 2/3। আর অক্সিজেনের ভাগ হার কত হবে, 1/2 যোগ 1 সমান 1/3। তাহলে জলে মোট পরিমাণে হাইড্রোজেন আছে, তাহলে আমাদেরকে 100 দিয়ে গুণ করতে হবে এই পার্সেন্ট। তাহলে দেখো গুণ করলে কত পাবো, 100 ইন্টু 2/3। তাহলে এখান থেকে 200/3 সমান 66 গুণ 2/3%। আবার অক্সিজেনটা বের করতে গেলেও এটাকে 100 দিয়ে গুণ 1/3টাকে গুণ করতে হবে। তাহলে এখান থেকে দেখো আমরা কত পাচ্ছি, 33 গুণ 1/3%। নেক্সট কি বলেছে দেখো, x প্লাস 1/x - 3 সমান 5 হলে x - 3³ প্লাস 1/x - 3³ এর মান কত? তাহলে দেখো এখানে x প্লাস 1/x - 3 সমান 5। তাহলে এখানে আমাদের কি বলা আছে কি 5, এটার মান 5। এটার মান 5 হলে আমরা দেখো কি করবো, জাস্ট উভয় পক্ষকে 3 দিয়ে বিয়োগ করে নেবো। দেখো 3 দিয়ে বিয়োগ করলে কি হবে, করলেই আমাদের হচ্ছে এই x - 3 প্লাস 1/x - 3 টাইপের চলে আসবে সমান 2। এইটার মানটা যেহেতু 2 পেয়ে গেছি, আর আমাদেরকে চেয়েছে কি x - 3³ প্লাস 1/x - 3³ এর মান চেয়েছে। তাহলে দেখো এইটা হচ্ছে ওরকম টাইপের চলে আসলো, x - 3 প্লাস 1/x - 3 টাইপের। তাহলে এর মান যেহেতু আমরা 2 পেয়ে গেছি, এবার এই কিউবের সূত্রে ফেলে দিলে আমরা অঙ্কটা পেয়ে যাবো। দেখো x - 3 প্লাস 1/x - 3 হোল কিউব মাইনাস 3 ইন্টু x - 3 ইন্টু 1/x - 3 ইন্টু x - 3 প্লাস 1/x - 3। a কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়েছে। এখান থেকে দেখো x - 3 আর x - 3 কেটে যাচ্ছে, গিয়ে আমাদের খালি এইটা থাকছে -3 ইন্টু এইটা থাকছে। এটা এবার কি হবে, আমাদের তো এইটার মান হচ্ছে কত, ওইটার মান আমাদের দেখো, ওইটার মান আমাদের 2, x - 3 প্লাস 1/x - 3 মান 2। তাহলে এইখানে আমরা জাস্ট 2 পুট করে দেবো। দেখো তাহলে এখানে দেখো 2³ মাইনাস 3 ইন্টু আবার 2, 1 থেকে পাই। তাহলে এখান থেকে দেখো এটা 2³ মানে 8, আর এটা হচ্ছে 3 দুগুণে এটা হচ্ছে 6। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার কত হলো, 2। নেক্সট চলো কি বলেছে দেখি। নেক্সট দেখো x² - 8x + 15 সমান x + a ইন্টু x + b হলে a ও b এর মান কত? তাহলে দেখো x² - 8x + 15, তাহলে এখান থেকে x² - 5x - 3x প্লাস কত আছে 15। তাহলে এইটা আমাদের কি, জাস্ট আমরা কি করছি, এটাকে উৎপাদক বিশ্লেষণ। এখান থেকে x কমন নিলে x - 5, আর এখান থেকে -3 কমন নিলে x - 5, x - 5, x - 5, তাহলে x - 5 ইন্টু x - 3। এইখানে দেখো p আর q, এখানে কি চেয়েছিল আমাদের, দেখো এইখানে আমাদেরকে বলেছে যে a ও b এর মান চেয়েছে। দেখো a ও b এর মান, তাহলে এইটা হচ্ছে -5, a হচ্ছে -5 আর b হচ্ছে -3। তাহলে এইখানে দেখো x + a আর x + b, তাহলে আমাদের অ্যান্সারটা x + a আর x + b টাইপেরই এসছে। আর এখান থেকে a ও b এর মান চেয়েছে, দেখো x + 5 x + a x + b টাইপের। তাহলে এই জায়গায় দেখো আমাদের কি আছে, -5, আর b এর জায়গায় -3। তাহলে এইটাই আমাদের অ্যান্সার, a এর জায়গায় -5 আর b এর জায়গায় -3। 5 দাগেরটা কি বলছে দেখি, একটি ত্রিভুজের দুটি বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ দুটির মান 135 ডিগ্রি ও 119 ডিগ্রি হলে ত্রিভুজের কোণ তিনটির মান কত? একটি ত্রিভুজের দুটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ
কোণ দুটির মান 135 ডিগ্রি ও 119 ডিগ্রি হলে ত্রিভুজের কোণ তিনটির মান কত। তাহলে এটা কিভাবে হবে দেখি। দেখো একটি বাহুকে বর্ধিত করা হয়েছে, দেখো তাহলে এই মানটা আমাদের দেখো কি বলেছে এখানে 135 ডিগ্রি ও 119 ডিগ্রি যে বহিস্থ কোণ দুটির মান, তাহলে দুটো বহিস্থ কোণের মান একটা 135 ডিগ্রি ও 119 ডিগ্রি, ত্রিভুজের কোণ তিনটির মান চেয়েছে। দেখো দুটো বাহুকে বর্ধিত করলে বলেছে, তাহলে এই আমরা বিসি বাহুকে বর্ধিত করেছি আর এবি বাহুকে পরিচিত করেছি। এখান থেকে এর হচ্ছে বহিস্থ কোণ 135 ডিগ্রি আর এর 119 ডিগ্রি, তাহলে ভিতরের দুটো আমরা 180 ডিগ্রি থেকে বিয়োগ করলে দুটো কোণের মান পেয়ে যাব। তাহলে দেখো 180 ডিগ্রি থেকে বিয়োগ করা হয়েছে, কোণ এবিসি বের করতে গেলে 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি করতে হবে। দেখো এখানে তাই করা হয়েছে, 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি সমান কত 45 ডিগ্রি। আবার কোণ এসিপির মান বের করতে গেলে কি করা হয়েছে 180 ডিগ্রি মাইনাস 119 ডিগ্রি করা হয়েছে সমান কত হয়েছে 61 ডিগ্রি। আবার কোণ বিএসি সমান কত হয়েছে দেখো 180 ডিগ্রি মাইনাস এবার বিএসি মানে এবার এই কোণটা বের করতে গেলে কি করতে হবে 180 ডিগ্রি। তাহলে আমরা কি জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ যোগ করে 180 ডিগ্রি থেকে বিয়োগ করলেই আমরা এই কোণের মানটা বের করতে পারবো। দেখো 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি যোগ 61 ডিগ্রি, এখান থেকে 180 ডিগ্রি মাইনাস 106 ডিগ্রি, তাহলে আমাদের অ্যান্সার কত হবে 74 ডিগ্রি। তাহলে নেক্সট অঙ্ক কি বলেছে, প্রদত্ত চিত্রে বি সরলরেখাংশ এবি রেখাংশের ওপর লম্ব, দেখাও যে এসি ও বিডি পরস্পর সমান্তরাল। তাহলে দেখো আমাদের এখানে একটা চিত্র দেওয়া আছে, আমাদেরকে বলেছে যে বি সরলরেখাংশ এবি সরলরেখাংশের ওপর লম্ব। দেখো এই হচ্ছে বি সরলরেখা, এইটা হচ্ছে এবি এর উপর লম্ব, আর আমাদেরকে বলেছে যে এসি ও বিডি পরস্পর সমান্তরাল। দেখো এসি আর বিডিটা হচ্ছে সমান্তরাল, এটা কিভাবে হবে দেখি। দেখো বি সরলরেখা অংশ এবি এর উপর লম্ব, বিটা এবি এর উপর লম্ব, সুতরাং কি কোণ এবি তাহলে 90 ডিগ্রি, তাহলে আমাদের এই পুরো কোণটা 90 ডিগ্রি। আর কোণ এবিডি তাহলে এই কোণটা কত হবে আমাদের 90 ডিগ্রি মাইনাস 54 ডিগ্রি, এতে এটা আমাদের দেওয়া আছে 54 ডিগ্রি, তাহলে 36 ডিগ্রি। আর কোণ সিএবি তাহলে কত হবে, কোণ সিএবি সমান কি কোণ এবিডি, কোণ এবিডি এই দুটো কোণ আবার একান্তর কোণ, দুটো কোণ যদি একান্তর কোণ হয় তাহলে কোণ সিএবি সমান কোণ এবিডি। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি এসি সমান্তরাল বিডি, আর এটা আমাদের প্রমাণ হয়ে গেল। 3-এর একটা দেখো কি বলছে, 30 জন 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। যদি আরো 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন সময় লাগবে ত্রৈরাসিক পদ্ধতিতে নির্ণয় করো। তাহলে এটা কিভাবে হবে দেখি। আমরা ধরি মোট রাস্তা 1 অংশ, তাহলে মোট রাস্তা 1 অংশ হলে তাহলে বাকি কাজ কত হবে দেখো, বাকি কাজ এখানে কি বলা আছে যে রাস্তার 3/7 অংশ সারান, মানে 3/7 অংশ সারানো হয়ে গেছে, তাহলে বাকি কাজ করতে গেলে কি করতে হবে, তাহলে মোট 1 থেকে এই 3/7টা বিয়োগ করতে হবে। তাহলে দেখো বাকি কাজ বের করতে গেলে কি করতে হবে 1 মাইনাস 3/7, তাহলে এখান থেকে এইটা হচ্ছে ভগ্নাংশের বিয়োগ করলে দেখো নিচে 7 হবে আর উপরে 7 মাইনাস 3, এখান থেকে 4/7 অংশ, তাহলে বাকি কাজ মানে 4/7 অংশ কাজ বাকি আছে। আর মোট জনসংখ্যা বলেছে কি আরো 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে আগে কতজন করছিল 30 জন, এখন যদি আরো 10 জন আসে তাহলে কতজন হবে 40 জন। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি কি হবে দেখো, আমাদের কতদিন, আমাদেরকে কি চেয়েছে দেখো দিন চেয়েছে, এখানে দেখো মানে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে সেটা আমাদের চেয়েছে। তাহলে দিনটা যেহেতু চেয়েছে তাহলে আমরা দিনটাকে লাস্টে লিখবো, আর প্রথমে হচ্ছে জনসংখ্যা তারপর হচ্ছে কাজের পরিমাণ। তাহলে প্রথমে 30 জন লোক 3/7 অংশ কত দিনে করতো 15 দিনে, এখন হচ্ছে 40 জন লোক 4/7 অংশ, তাহলে দেখো 4/7 অংশ কত দিনে করবে। তাহলে প্রথমে আমরা সম্পর্কটা বের করব, তাহলে জনসংখ্যা আর দিন সংখ্যা কি হয় সবসময় ব্যস্ত সম্পর্ক হয়। প্রথমে আমাদেরকে কি করতে হবে কাজের পরিমাণটাকে ঠিক রাখতে হবে, মানে স্থির রাখতে হবে। কাজের পরিমাণ স্থির থাকলে জনসংখ্যার সাথে দিনের কি সম্পর্ক, তাহলে জনসংখ্যা যদি বাড়ানো হয় তাহলে দিন কমবে, আবার দিন বেশি লাগবে কখন, যখন জনসংখ্যা হচ্ছে কম হবে। তাহলে কাজের পরিমাণ ঠিক রাখলে জনসংখ্যা ও দিন সংখ্যা কি হবে ব্যস্ত সম্পর্ক হবে। আবার জনসংখ্যা যদি আমরা ঠিক রাখি তাহলে কাজের পরিমাণের সাথে দিন কি হবে সরল সম্পর্ক হবে। তাহলে কাজের পরিমাণ যদি
বাড়ে তাহলে আমাদের দিনও বাড়বে, আবার যদি দিন কমাতে চাই কাজের পরিমাণও তাহলে কমে যাবে। তাহলে এটা দেখো সরল সম্পর্ক। আবার আমাদের তাহলে নির্ণয়, তাহলে দিন সংখ্যা সমান কত হবে, দেখো এটা যেহেতু ব্যস্ত হলে কি হয়, এটা 30-30 40ই বসবে, মানে ওপরে 30 নিচে 40। আর এইটা যেহেতু সরল, এটা উল্টে যাবে, মানে 4-এর 7টা ওপরে 3-এর 7টা নিচে, আর ইন্টু এই 15 দিনটা বসাতে হবে। দেখো এখানে কি করা হয়েছে, তাহলে 30-এর 40 ইন্টু 4-এর 7 বাই 3-এর 7 ইন্টু 15। আবার 4-এর 7 বাই 3-এর 7 থেকে আমরা গুণিতক দিয়ে 7-এর 3 করতে পারি। দেখো 30-এর 40 ইন্টু 4-এর 7 ইন্টু 7-এর 3 ইন্টু 15। এখান থেকে দেখো 7 আর 7 কেটে যাচ্ছে, আর এখান থেকে এই 0 কেটে যাচ্ছে, আর 4 কেটে যাচ্ছে, আমাদের কত থাকছে 15। তাহলে 15 দিন, অতএব তাহলে বাকি অংশ সারাতে 15 দিন সময় লাগবে। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখি। নেক্সট অঙ্ক দেখো 3-এর দাগের 2। কোনো একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। তাহলে পরীক্ষার্থীর সংখ্যা যদি 120 জন হয়, তবে হিসাব করে দেখাও কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে আর কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে এ প্লাস পায়নি। তাহলে এটা কিভাবে হবে দেখি। দেখো বাংলায় এ প্লাস পেয়েছে সমান কতজন, তাহলে 120 জনের মধ্যে 85%, তাহলে 85% মানে কি 85-এর 100, তাহলে 120 ইন্টু 85-এর 100, এখান থেকে কাটাকাটি করলে কতজন হবে, দেখো 102 জন। আর অঙ্কে এ প্লাস পেয়েছে কতজন, 70%, তাহলে 70-এর 100 ইন্টু 120, এখান থেকে কাটাকাটি করলে কত হবে, দেখো 84 জন। আবার উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে 65%, মানে 120 ইন্টু 65-এর 100, এখান থেকে কাটাকাটি করলে কত হবে 78 জন। আবার দেখো আমরা এখান থেকে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে বের করতে পারবো। দেখো শুধু বাংলায় এ প্লাস পেয়েছে 102 থেকে 78 বিয়োগ করলেই হয়ে যাবে। তাহলে উভয় বিষয় বিয়োগ করতে হবে, বাংলায় এ প্লাস পেয়েছে থেকে উভয় বিষয়ে বাদ দিলেই তাহলে আমরা পেয়ে যাব। তাহলে এখান থেকে কতজন এ প্লাস বাংলায় এ প্লাস পেয়েছে 24 জন। আবার দেখো শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে কতজন, তাহলে দেখো 84 মাইনাস 78, তাহলে আমাদের শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে কতজন ছিল 84 জন, আর উভয় বিষয়ে কত 78 জন। তাহলে উভয় বিষয়টা বাদ দিলে এই অঙ্ক থেকে তাহলে আমাদের শুধু অঙ্কে কতজন সেটা জানা যাবে, দেখো 6 জন। আবার আমাদের এখানে কি চাইছে, উভয় বিষয়ে এ প্লাস পায়নি আর হচ্ছে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। তাহলে আমাদের এখানে কি দেখো কি চেয়েছে, উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কতজন। তাহলে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে দেখো এখানে 78 জন, 120 ইন্টু 65 100 করলে বেরিয়ে যাবে। এটা উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কতজন, 78 জন। আর কি চেয়েছে দেখো, উভয় বিষয়ে এ প্লাস পায়নি, উভয় বিষয়ে এ প্লাস পায়নি। তাহলে এটা বের করতে গেলে কি করতে হবে, দেখো শুধু প্লাস পেয়েছে দেখো 102 মাইনাস 78, তাহলে 24 জন। আবার শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে আবার 84 মাইনাস 78, দেখো 6 জন। আর উভয় বিষয়ে এ প্লাস পায়নি, এটা বার করতে গেলে কি করতে হবে, দেখো 120 মাইনাস 78 মাইনাস 24 মাইনাস 6, তাহলে এখান থেকে 120 মাইনাস 108 সমান 12 জন। তাহলে উভয় বিষয়ে এ প্লাস পায়নি 12 জন। তাহলে নেক্সট অঙ্ক কি বলেছে দেখি। একটি পাত্রে সিরাপ ও জল 4:5 অনুপাতে এবং অপর একটি পাত্রে সিরাপ ও জল 5:1 অনুপাতে মেশানো আছে। এই দুটি পাত্র থেকে কি অনুপাতে মিশ্রণ নিয়ে অন্য একটি পাত্রে মেশানো হলে মিশ্রিত সিরাপ ও জলের অনুপাত 5:4 হবে। তাহলে এটা কিভাবে হবে দেখি। দেখো প্রথম পাত্রে সিরাপের আনুপাতিক ভাগ হার কত হবে, 4/4 যোগ 5 সমান কত, 4-এর 9। যেহেতু আমাদের এখানে অনুপাত কত বলেছিল যে 4:5, প্রথম পাত্রে সিরাপ ও জলের অনুপাত কত 4:5, তাহলে এখান থেকে প্রথম পাত্রে সিরাপের আনুপাতিক ভাগ হার কত হবে 4/4 যোগ 5 সমান 4-এর 9। আবার প্রথম পাত্রে জলের আনুপাতিক ভাগ হার কত হবে 5-এর 4 যোগ 5 সমান কত 5-এর 9। আবার দেখো দ্বিতীয় পাত্রে সিরাপের আনুপাতিক ভাগ হার কত হবে 5-এর 5 যোগ 1 সমান কত সমান 5-এর 6। আবার দ্বিতীয় পাত্রে জলের আনুপাতিক ভাগ হার কত হবে 1-এর 5 যোগ 1 সমান 1-এর 6। তাহলে দেখো আমাদেরকে এবার ধরে নিতে হবে যে ধরি প্রথম পাত্র থেকে x পরিমাণ ও দ্বিতীয় পাত্র থেকে y পরিমাণ মিশ্রণ নেওয়া হলো। তাহলে প্রথম পাত্র থেকে x পরিমাণ আর দ্বিতীয় পাত্র থেকে y পরিমাণ নিলে তাহলে নতুন মিশ্রণে সিরাপের পরিমাণ কত হবে। তাহলে প্রথম
পাত্রের থেকে এক্স পরিমাণ নেওয়া হয়েছে, তাহলে প্রথম পাত্রের এক্স পরিমাণের সাথে দ্বিতীয় পাত্রের ওয়াই পরিমাণ মেশাতে হবে। দেখো তাহলে প্রথম পাত্রে সিরাপের আনুপাতিক ভাগ হার কত ছিল 5/6, তাহলে এখান থেকে নতুন মিশ্রণে তাহলে সিরাপের পরিমাণ কত হবে 4/9 x যোগ 5/6 y, 5/6 y। দেখো এইখানে হচ্ছে দ্বিতীয় পাত্রে সিরাপের আনুপাতিক ভাগ হার কত 5/6, তাহলে দ্বিতীয় পাত্রে 5/6 y পরিমাণ আর প্রথমে 4/9 x পরিমাণ মেশানো হয়েছে। তাহলে এখান থেকে এইটা দেখো ভগ্নাংশের যোগ করলে এখানে 18 আসবে লসাগু, আর এখান থেকে 8x প্লাস 15y। তাহলে নতুন মিশ্রণের জলের পরিমাণটা কত হবে দেখো 5x মানে 5x/9। দেখো জলের আনুপাতিক ভাগ হার কত ছিল 5/9, তাহলে এখান থেকে 5x/9। আবার দ্বিতীয় পাত্রে জলের আনুপাতিক ভাগ হার কত ছিল 1/6, এখান থেকে দেখো তাহলে নতুন মিশ্রণে জলের পরিমাণ 5x/9 প্লাস y/6, তাহলে এখান থেকে 10x প্লাস 3y/18। তাহলে শর্ত অনুযায়ী আমাদেরকে কি বলেছে দেখো যে বলেছে ওই দুটি পাত্র থেকে কি অনুপাতে মিশ্রণ নিয়ে অন্য একটি পাত্রে মেশানো হলে মিশ্রিত সিরাপ ও জলের অনুপাত 5:4 হবে। তাহলে নতুন মিশ্রণটা কত হবে 5:4। তাহলে এখানে দেখো শর্ত অনুযায়ী তাহলে আমাদের এবার কি করতে হবে, এই 8x প্লাস 15y/18 আর 10x প্লাস 3y/18 সমান আমাদের অনুপাত কত বলেছে 5/4। তাহলে এখান থেকে এইটা দেখো এইটা ইন্টু এইটা গুণ হয়ে উল্টে যাবে। দেখো 18টা উপরে চলে যাবে আর 10x প্লাস 3y নিচে, এখান থেকে 18 আর 18 কেটে যাবে। তাহলে এখানে থাকবে কত 8x প্লাস 15y আর নিচে হচ্ছে 10x প্লাস 3y। তাহলে এখান থেকে এটা সমান 5/4। এইবার আমাদেরকে কোনাকুনি গুণ করতে হবে। তাহলে দেখো এখান থেকে 50x প্লাস 15y সমান 32x প্লাস 60y। তাহলে 50x মাইনাস 32x, 32টা দিকে চলে আসলে এটা মাইনাস 32x হয়ে যাবে, সমান এই 60y মাইনাস 15y। এইটা হচ্ছে 15y দিকে গেলে এটা মাইনাস হয়ে যাবে। এখান থেকে 18x সমান 45y। তাহলে x/y সমান কত হবে 45টা উপরে হবে আর নিচে 18টা হবে, তাহলে 45 এর 18। এখান থেকে এইটা 5 দিয়ে আর এটা 2 দিয়ে কাটছে, দেখো 5 9 45, 9 2 18, তাহলে x/y সমান 5/2। তাহলে x/y তাহলে কত হবে 5/2। তাহলে এটা আমাদের হয়ে গেল। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখি। নেক্সট অঙ্ক দেখো, একটি কাজ মেরি ও ডেভিড একা যথাক্রমে 10 দিনে ও 15 দিনে করতে পারে। প্রথমে মেরি একা 4 দিন ও পরে ডেভিড একা 5 দিন কাজ করে চলে গেল। মারিয়া এসে একা বাকি কাজটি 4 দিনে শেষ করলো। যদি মেরি, ডেভিড ও মারিয়া একসঙ্গে কাজটি করত তবে কত দিনে কাজটি শেষ করত তা হিসাব করো। তাহলে এটা কিভাবে হবে দেখি। দেখো মেরি একদিনে কাজ করে কত 1/10, যেহেতু মেরি পুরো কাজটি 10 দিনে শেষ করে তাহলে একদিনে করবে 1/10। আবার দেখো যেহেতু 4 দিন পর মেরি কাজ করে চলে যাচ্ছে, তাহলে মেরি 4 দিনে কাজ করে কত 4 × 1/10 সমান কত 2/5। আবার দেখো ডেভিড একদিনে কাজ করবে কত 1/15, যেহেতু ডেভিড হচ্ছে 15 দিনে কাজটি শেষ করে তাহলে একদিনে 1/15 করবে। আর ডেভিড 5 দিনে তাহলে করবে, যেহেতু 5 দিন পর ডেভিড চলে যাচ্ছে তাহলে 5 দিনে করবে কত 5/15। এখান থেকে দেখো 1/3, তাহলে দুজনে মিলে করবে কত এই 2/5 যোগ 1/3। তাহলে দেখো 2/5 যোগ 1/3 সমান, এখান থেকে দেখো এটা ভগ্নাংশে যোগ করলে নিচে 15 লসাগু আর উপরে 6 যোগ 5, তাহলে 11/15। আবার বাকি রয়েছে, তাহলে বাকি কাজ, তাহলে মোট কাজ যেহেতু 1, এখান থেকে 11/15 বাদ দিলেই বাকি কাজটা পেয়ে যাবো আমরা। দেখো 1 মাইনাস 11/15, এখান থেকে এটা হচ্ছে 1 থেকে 11/15 বিয়োগ করলে কত আসবে 4/15। তাহলে বাকি রয়েছে 4/15 কাজ। তাহলে মারিয়া 4 দিনে করে 4/15। তাহলে মারিয়া একদিনে করবে কত, দেখো একদিনে করবে তাহলে 1/15। এবার অতএব মেরি, ডেভিড ও মারিয়া একত্রে একদিনে করবে কত 1/10 যোগ 1/15 যোগ 1/15, তাহলে 3টে যোগ হয়ে যাবে। এখান থেকে দেখো লসাগু করলে 30 আর উপরে
এইটা হচ্ছে 3 যোগ 2 যোগ 2 সমান 7 এর 30 অংশ, তাহলে 7 এর 30 অংশ। আর 3 জনে মিলে কাজটি শেষ করে, আর 1 ভাজিতক 7 এর 30, তাহলে 1 হচ্ছে এটা ভাগ হয়ে যাবে, মোট কাজ যেহেতু 1, তাহলে 1 ভাজিতক 7 এর 30। 3 জনে মিলে কাজটি শেষ করবে 1 × 30/7 সমান, তাহলে 30 এর 7 সমান 4 পূর্ণ 2 এর 7 দিনে। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখি। 4 এর দাগের একটা কি বলছে দেখো, উৎপাদকে বিশ্লেষণ করো x⁴ - 7x² + 12। এটা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ হবে চলো করি। তাহলে দেখো x⁴ - 7x² + 12, তাহলে এখানে দেখো x⁴ মাইনাস এই 7x² কে তাহলে এমন দুটো ভাগে ভাগ করতে হবে যাতে গুণ করলে 12 মেলে। দেখো 4 যোগ 3 আর যোগ বিয়োগ করলে তাহলে -7x মিলতে হবে। দেখো -4x + 3x, তাহলে -7x মিলছে আর প্লাস 12, 3 × 12 গুণ করলে 12 মিলছে। তাহলে এখান থেকে দেখো x⁴ - 4x² - 3x² + 12, তাহলে এখান থেকে x² কমন আসছে। দেখো x⁴ - 4x² থেকে দেখো x² কমন আসছে, x² কমন থাকলে x⁴ থেকে কত থাকবে, x² থাকবে, আর -4x² থেকে x² কমন থাকলে শুধু 4 থাকবে। আবার এখান থেকে -3 কমন নিলে x² - 4 x² থাকবে আর -4 থাকবে। দেখো ভিতরে দুটো সমান, তাহলে এখান থেকে x² - 4 × x² - 3। আবার এইটাকে x² - 4টাকে আমরা কিভাবে লিখতে পারি, x² - 2², আর x² - 2² a² - b² এর সূত্রে পড়ে যাচ্ছে। দেখো x + 2 × x - 2 × x² - 3, তাহলে এটাই আমাদের উত্তর। তাহলে নেক্সট অঙ্ক কি বলছে দেখি। নেক্সট অঙ্ক দেখো 4 এর 2 কি বলছে, গসাগু করো a² - 1 a³ - 1 আর হচ্ছে a² + a - 2। এটা গসাগুটা কিভাবে হবে চলো দেখি। তাহলে দেখো প্রথম সংখ্যামালা কি আছে, a² - 1, a² - 1 মানে a² - 1² হিসাবে আমরা লিখতে পারি। তাহলে a² - b² এর সূত্রে পড়ছে, তাহলে a + 1 × a - 1। আবার দ্বিতীয় সংখ্যামালা a³ - 1, তাহলে a³ - b³ এর সূত্রে পড়ছে। দেখো a³ - 1³ হিসাবে, তাহলে a - 1 × a² + a + 1 হবে। আবার তৃতীয় সংখ্যামালা কি আছে দেখো, a² + a - 2, তাহলে এখান থেকে দেখো এইটা তাহলে +2a - a, এটা জাস্ট উৎপাদকে বিশ্লেষণ হবে। তাহলে 2a - a, এখান থেকে দেখো a হবে, আর গুণ করলে 2 × 2 2 মিলছে, তাহলে এখান থেকে এটা a কমন নিলে আর হচ্ছে a + 2, আর এখান থেকে দেখো এইটা হচ্ছে a - 1 হবে, তাহলে a + 2a - 1 হবে। তাহলে নির্ণেয় গসাগু, দেখো নির্ণেয় গসাগু কি, যেটা সবেতেই হচ্ছে কমন থাকবে সেটাই তো আমাদের গসাগু। দেখো a - 1 আছে, এখানেও a - 1 আছে, এখানেও a - 1 আছে, তাহলে আমাদের নির্ণেয় গসাগু কত হবে, a - 1। তাহলে নেক্সট অঙ্ক দেখি কি বলছে। অথবা কি লসাগু নির্ণয় করো ab⁴ - 8ab, আর কি আছে a² b⁴ 4 + 8a² b, আর আছে দেখো ab⁴ - 4ab²। তাহলে চলো এটা কিভাবে লসাগু হবে দেখি। দেখো প্রথম সংখ্যামালা কি আছে, ab⁴ - 8ab। এখান থেকে দেখো ab হচ্ছে দুটোতেই আছে। দেখো ab এখান থেকে কমন আসলে ab কমন আসছে, ab কমন আসলে কি থাকবে, এখান থেকে b³ থাকবে, আর এইখানে শুধু 8 থাকবে, তাহলে -8। এখান থেকে ab হচ্ছে সেম থাকবে, আর এখানে b³ - 8টাকে দেখো b³ - 2 হিসাবে লেখা যায়। এখান থেকে এটা a³ - b³ এর সূত্রে পড়ে যাচ্ছে। দেখো ab × b - 2 × b² + 2 × b + 2², তাহলে এখান থেকে ab × b - 2 b² + 2b + 4। তাহলে দ্বিতীয় সংখ্যামালা কি আছে দেখো, a² b⁴ + 8a² b, তাহলে এখান থেকেও আবার কত কমন যাচ্ছে দেখো, a² b কমন যাচ্ছে, আবার b³ + 8 থাকবে, এটাকেও আমরা b³ + 2³ হিসাবে লিখতে পারি। এইটাও আবার a³ + b³ এর সূত্রে পড়ে যাচ্ছে, তাহলে a² b × b + 2 × b² - 2b + 2², তাহলে a² b × b + 2 × b² - 2b + 4। আবার তৃতীয় সংখ্যামালা কি আছে দেখো, ab⁴ - 4ab²। এখান থেকে ab² কমন নিলে b² - 4 থাকছে, আর এইটা দেখো b² - 4টা b² - 2² হিসাবে লিখতে পারি, তাহলে ab²টা যেমন আছে সেরকমই থাকবে, আর এইটা হচ্ছে b + 2 × b - 2। আর নির্ণেয় লসাগুটা আমাদের কি হবে, লসাগুটা হচ্ছে হাইয়েস্ট পাওয়ার নিতে হয়। তাহলে দেখো এখানে a আছে, a এর হাইয়েস্ট পাওয়ার কত আছে দেখো a², এখান থেকে দেখো a²,
আর বি এর হাইয়েস্ট পাওয়ার বি স্কোয়ার, তাহলে বি প্লাস টুটা হাইয়েস্ট পাওয়ার বি প্লাস টুই, বি মাইনাস টুটাও হাইয়েস্ট পাওয়ার বি মাইনাস টু, আর এখান থেকে দেখো বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ফোর, আর এইটা হচ্ছে বি স্কোয়ার প্লাস টু বি প্লাস ফোর। তাহলে নির্ণয় লসাগু আমাদের কি হবে, এইটাই হবে। তাহলে নেক্সট অঙ্ক কি বলছে দেখি, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি 5-এর এক একটা কি বলছে দেখো, সমাধান করো। সমাধান করতে বলেছে কি বলছে, এক্স প্লাস 1/7 প্লাস এক্স সমান 3x মাইনাস 4/14 প্লাস 6। তাহলে এটা কিভাবে সমাধান হবে দেখি। তাহলে দেখো এক্স প্লাস 1/7 প্লাস এক্স আর সমান 3x মাইনাস 4/14 প্লাস 6। তাহলে এখান থেকে দেখো এক্স প্লাস 1/7 প্লাস এক্স, আর এই 3x মাইনাস 4/14টাকে এদিকে আনলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 3x মাইনাস 4/14 সমান 6, আর এইটা এদিকে আসলো। এবার এখান থেকে এটা আমরা কি করব, এইটা হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগ করবো। তাহলে এখানে দেখো এটা 7 আর 14 লসাগু করলে 14 হবে, আর এইটা 7 দুগুণে 14, উপরে 2 × x+1 প্লাস এখান থেকে দেখো 14x হবে এইটা, আর মাইনাস এখান থেকে দেখো 3x মাইনাস 4, এটা মাইনাস ইন্টু মাইনাসটা গুণ থাকবে 3x মাইনাস 4 এর সাথে, তাহলে সমান 6। এখান থেকে 2 গুণ করলে 2x প্লাস 2, আর এখান থেকে প্লাস 14x মাইনাস 3x মাইনাস প্লাস 4/14 সমান 6। এখান থেকে এইটাও আবার ভিতরে যোগ বিয়োগ করলে দেখো 14x মাইনাস 3x, এখান থেকে শুধু 13x প্লাস, আর এইটা হচ্ছে 6 সমান 14 সমান 6। এখান থেকে কোনাকুনি গুণ করলে কত হবে দেখো, 13x প্লাস 6 সমান 84। তাহলে এখান থেকে 13x সমান 84 মাইনাস 6 সমান 13x সমান 78। তাহলে x সমান 78/13, আর এটা হচ্ছে কাটাকাটি করলে তাহলে x সমান কত হবে 6। তাহলে নেক্সট অঙ্ক কি বলেছে দেখি। নেক্সট অঙ্ক দেখো 5 দাগের 2-একটা, x প্লাস ওয়াই সমান 2 এবং 1/x প্লাস 1/y সমান 2 হলে x কিউব প্লাস ওয়াই কিউবের মান নির্ণয় করো। তাহলে এটা কিভাবে হবে দেখি। তাহলে দেখো x প্লাস ওয়াই সমান 2, এটা 1 নম্বর দিয়ে দেবো, আর 1/x প্লাস 1/y সমান 2। এবার আমরা এই অংশটাকে নেবো, দেখো 2 নম্বর সমীকরণ থেকে পাই, এইটা থেকে আমরা x y এর মান বের করবো। দেখো 1/x প্লাস 1/y সমান 2, এইখান থেকে এইটা যদি এইটা যদি আমরা হচ্ছে ভগ্নাংশের যোগ করি, তাহলে দেখো x y হচ্ছে লসাগু আসছে, আর এখান থেকে y প্লাস x সমান 2। এখান থেকে এটা এবার 1 নম্বর সমীকরণ থেকে কি পাওয়া হচ্ছে দেখো, x প্লাস ওয়াই এর মান কত, এটা 2, তাহলে x প্লাস ওয়াই এর মানটা এখানে বসে যাবে। দেখো 2/xy সমান 2, তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করলে 2xy সমান 2, তাহলে xy সমান 2/2 সমান xy সমান কত 1। এবার আমাদের কি চাইছে, x কিউব প্লাস ওয়াই কিউব, তাহলে x কিউব প্লাস ওয়াই কিউব সমান কত হবে, x প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু x প্লাস ওয়াই, এই সূত্রটা বসবে, x প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু x প্লাস ওয়াই, যেহেতু আমাদের xy এর মান আছে আর x প্লাস ওয়াই এর মান আছে, x প্লাস ওয়াই এর মান কত আছে 2, তাহলে 2 এর কিউব মাইনাস, আর xy এর মান 1, তাহলে 3 × 1 × 2, x প্লাস ওয়াই এর মান 2। এখানে দেখো x প্লাস ওয়াই এর মান 1 আর x প্লাস ওয়াই এর মান হচ্ছে 2, xy এর মান 1, তাহলে এখান থেকে দেখো এটা 2 এর কিউব মানে 8 মাইনাস এটা 3 দুগুণে 6, তাহলে অ্যান্সার কত হবে দেখো 2। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখি। নেক্সট অঙ্ক দেখো বলেছে গুণফল নির্ণয় করো। কি আছে, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস xy মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এটা কিভাবে হবে দেখি। তাহলে দেখো এইটা হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস xy মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এইটা হচ্ছে আলাদা আলাদা করে সবার সাথে আমরা গুণ করে দেবো। দেখো x ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস xy মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, আবার ওয়াই ইন্টু এইটা ওয়াই ইন্টু সেম এইটা, আবার জেড ইন্টু সেম এইটা প্লাস দিয়ে দেখো প্লাস, এটাও প্লাস, তাহলে পরপর প্লাস দিয়ে এইগুলো আলাদা আলাদা করে গুণ করে দেবো। দিয়ে এইবার হচ্ছে গুণটা করবো, দেখো এক্স কিউব এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব, আবার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স কি এক্স ওয়াই স্কোয়ার, আবার জেড স্কোয়ার ইন্টু এক্স জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। তাহলে এরকম করে দেখো মাইনাস এক্স ওয়াই জেড, আবার মাইনাস জেড এক্স স্কোয়ার, সেম এটাও ওয়াইটাকেও আমরা গুণ করে দেবো ভিতরে, আর জেডটাকেও গুণ করে দেবো। দেখো দিলে পরে আমাদের হচ্ছে সব কেটে যাবে, গিয়ে কি থাকবে, এই এক্স কিউব থাকবে মাইনাস এক্স ওয়াই জেড, আর হচ্ছে এখান থেকে ওয়াই কিউব থাকবে,
আর এখানে মাইনাস এক্স ওয়াই জেড আর মাইনাস এক্স ওয়াই জেড। তাহলে দেখো কটা এক্স ওয়াই জেড থাকছে, মাইনাস 3টে এক্স ওয়াই জেড থাকছে, আর এক্স কিউব আর ওয়াই কিউব থাকছে, আর জেড কিউব থাকছে। দেখো তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3 XY Z। তাহলে এটাই আমাদের অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, সরল করো। কি আছে, 1/x - 1 প্লাস 1/x + 1 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 প্লাস 4x³ x⁴ + 1। তাহলে এটাকে আমাদেরকে সরল করতে বলেছে। সরলটা কিভাবে হবে দেখো, তাহলে দেখো 1/x - 1 প্লাস 1/x + 1, প্রথমে আমরা এই দুটোকে ভগ্নাংশে যোগ করব, বাকিগুলো সেম রেখে দেবো। দেখো বাকিগুলো 2x/x² + 1 আর 4x³ x⁴ + 1 এটা সেম আছে, আর এইটাকে আমরা ভগ্নাংশে যোগ করে দেবো। তাহলে এটা যদি ভগ্নাংশে যোগ করা হয়, দেখো এই x - 1x + 1টা হচ্ছে আমাদের লসাগু আসছে, আর উপরে এটার সাথে গুণ করলে x + 1, আর এটার সাথে ভাগ করলে x + 1, আর এটার সাথে ভাগ করে এর সাথে গুণ করলে x - 1। তাহলে উপরে দেখো আমাদের হচ্ছে 1 1 কেটে যাচ্ছে, তাহলে 2x থাকছে, আর নিচে এটা আমাদের হচ্ছে x² - 1 স্কোয়ার মানে x² - 1, তাহলে 2x/x² - 1, আবার এখান থেকে 2x/x² + 1, আর এইটাও যেমন আছে সেমই থাকলো। এইখান থেকে এবার আমরা এই দুটোকে করবো, এই দুটোকে দেখো আবার লসাগু করলে x² - 1 × x² + 1, তাহলে আবার এইটার সাথে এইটা উপরেরটা গুণ হয়ে যাবে, তাহলে 2x × x² + 1 আবার 2x × x² - 1 বাই x² - 1 × x² + 1, আর এইটা যেরকম আছে সেমই রেখে দিতে হবে। তারপরে এইটাও আবার দেখো এইটা হচ্ছে দেখো x² × x² - 1², তাহলে এখান থেকে এটা গুণ করে দিলে দেখো আমাদের 2x কেটে যাবে, তাহলে থাকলো 4x³ x⁴ - 1 প্লাস 4x³ x⁴ + 1। দেখো এইটা আবার আমরা লসাগু করলে এইটা গুণে হয়ে যাবে, তাহলে আর ওপরে দেখো এই কত হবে 4x³ x⁴ + 1 আবার 4x³ x⁴ - 1। তাহলে এখান থেকে দেখো 4x³ x⁴ + 1 প্লাস 4x³ x⁴ - 1 বাই x⁴ - 1 × x⁴ + 1। এখান থেকে এটা যদি ভিতরে গুণ করি, তাহলে 4x⁷ প্লাস 4x³ প্লাস 4x⁷ মাইনাস 4x³, আর নিচে x⁴ হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে এখান থেকে 8x⁷ বাই x⁴ - 1। তাহলে এটাই অ্যান্সার। চলো নেক্সট অঙ্কটা কি বলেছে দেখি। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, 6 দাগের একটা 830কে এমন দুটি অংশে ভাগ করো যেন একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি হয়। সমীকরণ গঠন করে সমাধান করো। তাহলে এটা কিভাবে হবে দেখি। দেখো ধরি দুটো অংশ হলো x এবং অপরটি হচ্ছে তাহলে কত 830 - x। তাহলে বলেছে একটি অংশের 30%, তাহলে x অংশের 30% কত হবে, x × 30/100। তাহলে এখান থেকে কাটাকাটি করলে দেখো তাহলে হচ্ছে 3x/10, আবার 830 - x অংশের 40% সমান তাহলে কত হবে 830 - x × 40/100। এখান থেকে এইটা তাহলে দেখো 4 × 830 - x/10। এইখান থেকে তাহলে আমরা শর্ত অনুযায়ী আমাদের কি বলেছে, তাহলে শর্ত অনুযায়ী কি একটি অংশের 30% মানে এই 3x/10, অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি। দেখো 40% অপেক্ষা 4 বেশি, তাহলে এখান থেকে 3x/10 সমান 4 × 830 - x/10 প্লাস 4। এখান থেকে 3x/10 সমান এটা দেখো গুণ করে দিলে এটা 4 × 830/10 - 4x/10 প্লাস 4। শূন্য শূন্য কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে এটা আমাদের হচ্ছে -4x/10টাকে এদিকে আনলে 3x/10 প্লাস 4x/10 সমান 332 প্লাস 4। তাহলে দেখো এখান থেকে এইটা কি হবে, তাহলে দেখো 7x/10 সমান 336 সমান, তাহলে এখান থেকে 7x সমান 336 × 10। তাহলে এখান থেকে x সমান তাহলে কত হবে, এটা বাই 7। তাহলে এখান থেকে কাটাকাটি করলে x এর মান কত হচ্ছে 480। তাহলে অপর অংশ তাহলে দেখো বলেছিল যে 830, এখান থেকে একটি অংশ যেহেতু 480, তাহলে এখান থেকে 830 থেকে 480 বাদ দিলে কত থাকবে 350। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখি।
নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটির থেকে 36 কম। রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কত? সমীকরণ গঠন করে সমাধান করো। তাহলে এটা কিভাবে হবে দেখি। তাহলে দেখো আমরা ধরে নেবো যে রাজুর লেখা সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক x, আর তাহলে দশক স্থানীয় অঙ্ক কত হবে 3x। যেহেতু এখানে কি বলা আছে যে দশক স্থানীয় অঙ্ক কি একক স্থানীয় অঙ্কের 3 গুণ, তাহলে এটা কত হবে 3x। তাহলে সংখ্যাটি কত হবে, যেহেতু হচ্ছে দশক স্থানীয় অঙ্ক তাহলে 10 × 3x প্লাস x, তাহলে এখান থেকে 30x প্লাস x সমান 31x। তাহলে সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করে লিখলে সংখ্যাটি তাহলে কত হবে দেখো, যদি স্থান বিনিময় করা হয় তাহলে দেখো এক্সট্রা 10 এর দিকে চলে যাবে দশকের ঘরে, আর হচ্ছে 3xটা এককের ঘরে চলে আসবে। তাহলে স্থান বিনিময় করলে কত হবে, তাহলে 10x প্লাস 3x সমান 13x। তাহলে শর্ত অনুযায়ী কি হবে, তাহলে আমাদেরকে এখানে কি বলেছে দেখো যে অঙ্ক দুটির স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে 36 কম। তাহলে দেখো, তাহলে এখানে আমাদের 31x মাইনাস 13x তাহলে সমান 36। যেহেতু এখানে কি বলেছে যে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটির থেকে 36 কম। তাহলে এখানে দেখো 31x মাইনাস 13x তাহলে সমান হচ্ছে 36। এখান থেকে 18x সমান 36, এখান থেকে x সমান কত 36 এর 18, তাহলে x এর মান 2 পেয়ে গেলাম। তাহলে x এর মান যেহেতু 2 পেয়ে গেলাম, আর এইখানে কি বলা আছে যে রাজুর লেখা সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক কত x, একক স্থানীয় অঙ্ক তাহলে আমরা পেয়ে গেছি দেখো 2। আর দশক স্থানীয় অঙ্ক তাহলে কি দশক স্থানীয় অঙ্ক এখানে কত বেরিয়েছে দেখো, সংখ্যাটি তাহলে কত হবে দেখো 31 × x, তাহলে x এর মান যেহেতু 2 তাহলে 31 × 2 হয়ে যাবে। তাহলে রাজুর লেখা সংখ্যাটি কত 31 × 2 সমান কত 62। তাহলে নেক্সট অঙ্ক কি বলেছে দেখি। নেক্সট অঙ্ক দেখো, সাতেরটা নিচের ছকের তথ্যগুলি লেখচিত্র ছক কাগজে আঁকো এবং লেখচিত্রটি রৈখিক কিনা লেখো। তাহলে প্রথমে কি আছে দেখো, ওভার কত আছে, আর ওভার শেষে রান সংখ্যা হলো ওভার 1 ওভারে শেষে 4 রান, 3 ওভার শেষে 12 রান, 5 ওভার শেষে 20 রান, আর 7 ওভার শেষে 24 রান। তাহলে এইটা কিভাবে হবে চলো দেখি। তাহলে এটার ক্ষেত্রে আমরা ধরে নেব যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের x অক্ষ বরাবর একটি ছোট ঘর সমান 1 ওভার ধরে নেব। আবার ধরি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের y অক্ষ বরাবর একটি ছোট ঘর সমান ওভার শেষে রান সংখ্যা সমান 1 রান, আমরা 1 রান ধরে নেব। আর এইখানে আমাদের কত আছে, প্রথমে দেখো 1,4 আছে, 3,12 আছে, 5,20 আছে, 7,24 আছে। তো এইগুলো আমাদেরকে হচ্ছে গ্রাফ কাগজে তাহলে লিখতে হবে, গ্রাফ কাগজে আঁকতে হবে। চলো এটা কিভাবে হবে দেখে নিই। দেখো তাহলে আমাদের এইটা x অক্ষ ওভার, এইটা ওভার, তাহলে এইটা হচ্ছে আমাদের x অক্ষ, আর এইদিকে হচ্ছে ওভার শেষে রান সংখ্যা, এটা আমাদের হচ্ছে y অক্ষ। দেখো এটা y অক্ষ, তাহলে এটা x অক্ষ, এটা y অক্ষ। আর প্রথম পয়েন্টটা কত আছে 1,4, তাহলে এইখানে দেখো এইখানে হচ্ছে 1, আর হচ্ছে x এর দিকে 1 আর y এর দিকে হচ্ছে 4, তাহলে 1 2 3 4 এইখানে পয়েন্ট দিয়ে আমরা গোল করে দেবো। তাহলে এটা হচ্ছে y এর দিকে, আর তারপরের পয়েন্টটা কত আছে 3,12, দেখো 1 2 3 আর উপরে হচ্ছে 12, এখানে 10 আর 2, এখানে পয়েন্ট দিয়ে আমরা গোল করে দেবো। আবার নেক্সট কত 5,20, তাহলে দেখো এইখানে হচ্ছে 5 আর উপরে এই 10 আর এখানে 20, এখানে পয়েন্ট দিয়ে আমরা গোল করে দেবো। আবার নেক্সট এটা কত আছে 7,24, তাহলে দেখো 5 6 7 আর উপরে হচ্ছে 24 ঘর, এইখানে হচ্ছে 20 21 22 23 24, এখানে পয়েন্ট দিয়ে গোল করে দেবো। তাহলে দেখো 4টে পয়েন্ট আমরা যখন যুক্ত করছি এটা হচ্ছে সরল রেখা হচ্ছে না,
তাহলে কি আমরা এটা বলবো যে এটি রৈখিক নয়। তাহলে এটা কি বলতে হবে, এইখানে হচ্ছে এইখানে পয়েন্টগুলো A 1,4, B 3,12, C 5,20, D 7,24। তাহলে এইখানে কি লিখতে হবে দেখো, যেহেতু বিন্দু চারটি একই সরল রেখায় অবস্থান করছে না, সুতরাং কি এটি রৈখিক নয়। তাহলে চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখি। নেক্সট অঙ্ক দেখো, অথবা দিয়ে আরেকটি হচ্ছে আমাদেরকে লেখচিত্র আঁকতে বলেছে। তাহলে দেখো প্রথমে কি আছে, পেন্সিলের সংখ্যা আর নিচে হচ্ছে পেন্সিলের দাম। তাহলে 3টি পেন্সিল 6 টাকা, 5টি 10 টাকা, 7টি 14 টাকা আর 8টি 16 টাকা। তাহলে এখান থেকে এটা কিভাবে হবে চলো দেখি। তাহলে দেখো এটাকেও আমরা ধরে নেবো যে ধরি এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি ছোট ঘর সমান একটি পেন্সিল, আর ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি ছোট ঘর সমান 1 টাকা। তাহলে এইখানে পয়েন্টগুলো হচ্ছে আমরা লিখে নেবো। তাহলে আমাদের 4টে পয়েন্ট হবে, A 6, B 5,10, C 7,14 আর D 8,16। যেহেতু কি বিন্দু চারটি একই সরলরেখায় অবস্থান করে, তাহলে এটা রৈখিক হবে। তাহলে চলো এটা কিভাবে রৈখিক হচ্ছে দেখি। দেখো এখানে আমাদের পেন্সিলের সংখ্যা, এটা আমাদের এক্স অক্ষ, আর এইটা হচ্ছে পেন্সিলের দাম ব্যাকেটে টাকা, এটা আমাদের হচ্ছে ওয়াই অক্ষ। আর আমাদের প্রথম পয়েন্টটা 3,6 আছে। তাহলে এখান থেকে দেখো পয়েন্টগুলো 1, 2, 3 আর ওপরে হচ্ছে 6, এখানে 5 আর এই 6, এখানে পয়েন্ট দিয়ে আমরা গোল করে দেবো। আবার নেক্সট পয়েন্ট কত আছে, 5,10, এখানে 5 আর ওপরে দেখো 10, এখানে 5 এখানে 10, তাহলে পয়েন্ট দিয়ে গোল করে দেবো। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। সি পয়েন্ট কত আছে, 7,14, তাহলে সি পয়েন্টটা পয়েন্ট দিয়ে এটা গোল করে দেবো। আবার ডি পয়েন্টটাও সেম পয়েন্ট দিয়ে গোল করে দেবো। দেখো এই পয়েন্ট চারটে আমরা যখন যুক্ত করছি, এটা একটি সরলরেখা হচ্ছে। তাহলে আমরা এটা কি লিখবো, যে যেহেতু বিন্দু চারটি একই সরলরেখায় অবস্থান করছে, সুতরাং কি এটি রৈখিক। চলো নেক্সট কি বলছি দেখি। 8 দাগের 1, উপপাদ্য 11। এখানে কি বলেছে, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। তাহলে আমাদের কি দেওয়া আছে দেখো, প্রদত্ত আমাদের কি লিখতে হবে, ধরি ত্রিভুজ এবিসি এর বৃহত্তম বাহু বিসি। দেখো এখানে ত্রিভুজ এবিসি এর বৃহত্তম বাহু এসি, এখানে আমরা দেখতেই পাচ্ছি। দেখো এই আমাদের হচ্ছে ত্রিভুজ এবিসি আর বৃহত্তর বাহু এসি। প্রামাণ্য মানে কি, আমাদের প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, যে যদি এবি প্লাস এসি বড় হয় বিসির চেয়েও, তাহলে প্রমাণ করি, তাহলে প্রমাণিত হবে যে যদি আমরা এবি প্লাস এসি বড় বিসির চেয়েও তাহলে যদি প্রমাণ করতে পারি, তাহলে প্রমাণিত হবে কি, যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। এই দেখো এখানে এবি একটি বাহু আর হচ্ছে এসি একটি বাহু আর বিসি আরেকটি বাহু। তাহলে এবি আর এসি যদি যোগ করি, সেটা বিসির চেয়েও যদি বড় দেখাতে পারি, তাহলেই আমরা প্রমাণ করতে পারবো যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। তাহলে অঙ্কনে কি করেছে দেখো, অঙ্কনে ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে বিসি এর উপর এডি লম্ব সি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো, অর্থাৎ কি এডি লম্ব বিসি। দেখো ত্রিভুজ এবিসি এর এই শীর্ষবিন্দু এ, এই এ বিন্দু থেকে বিসি এর উপর, দেখো এই বিসি এর উপর এডি লম্ব টেনেছে। দেখো এডি লম্ব টেনেছে, লম্ব মানে কি এই দুটো কোণ আমাদের 90 ডিগ্রি হবে লম্ব। তাহলে দেখো এডি লম্ব বিসি। আর প্রমাণটা কি করে হবে দেখো, ত্রিভুজ এডিবি এর দেখো কোণ এডিবি সমান এক সমকোণ। দেখো ত্রিভুজ কি বলেছে, এডিবি, এই ত্রিভুজটার কোণ এডিবি মানে ডি কোণটা 90 ডিগ্রি মানে কি এক সমকোণ। দেখো এখানে অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে যেহেতু এডি লম্ব বিসি, তাই এইটা এক সমকোণ। আচ্ছা কোণ, তারপরে দেখো কোণ এডিবি সমকোণ ও কোণ ডিএডি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের পরিমাপ কি হয় নাকি সমকোণের পরিমাপের চেয়েও ছোট হয়। আমরা জানি যে সমকোণের পরিমাপের মানে 90 ডিগ্রি কোণের সমকোণকে আমরা সূক্ষ্মকোণ বলি, এখানে সেটাই লেখা আছে। দেখো সূক্ষ্মকোণের পরিমাপ সমকোণের পরিমাপের চেয়ে ছোট, তাহলে ওই জন্য এখানে দেখো কোণ এডিবি সমকোণ ও কোণ বিএডি সূক্ষ্মকোণ। বিএডি মানে আমাদের এই এ কোণটা, ডিএডি মানে কোণ এই কোণটা তাহলে 90 ডিগ্রি কোণের চেয়েও ছোট, তাহলে ওটা হচ্ছে সূক্ষ্মকোণ। অর্থাৎ কি কোণ এডিবি বড় কার চেয়েও, কোণ বিএডি এর চেয়েও। এইটা এখানে এটা লেখা আছে, কারণ এটা তো 90 ডিগ্রি আর এইটা হচ্ছে এটা সূক্ষ্মকোণ মানে ছোট। তাহলে এখানে দেখো কোণ এডিবি বড় কার চেয়েও, কোণ বিএডি এর চেয়েও। তারপর দেখো সুতরাং কি এবি বড় বিডি, এটাকে আমরা 1 নম্বর দিয়ে দেবো। দেখো এবি
বড় হবে কার চেয়েও, এডির চেয়েও। এটা কি কি করে বলতে পারি যে আমরা বড় হবে? কারণ কি আমরা কি জানি যে ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। ক্ষুদ্রতর কোণ এ এর বিপরীত বাহুর চেয়েও, ক্ষুদ্রতর কোণ কি এ, এর বিপরীত বাহু বিডি, তাহলে বিডির চেয়েও এই এবিটা বড় হবে। এখানে এটাই করেছে। আবার দেখো ত্রিভুজ এডিসি, মানে এই এডিসি, এই ত্রিভুজটা এবার দেখো এডিসি এর কি কোণ এডিসি সমান এক সমকোণ। দেখো এডি কোণটা এক সমকোণ অঙ্কন অনুসারে, যেহেতু এডি লম্ব পিসি তাই জন্য। আবার দেখো কোণ এডিসি সমকোণ ও কোণ ডিএসি সূক্ষ্মকোণ। দেখো কোণ এডিসি তো সমকোণ, আর ডিএসি মানে এই কোণটা সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রির চেয়েও কম কোণ সূক্ষ্মকোণ। এখানে এটাই এখানে আবার লেখা আছে, দেখো সূক্ষ্মকোণের পরিমাপ কি হয়, সমকোণের পরিমাপের চেয়েও ছোট হয়। অর্থাৎ তাহলে কি হবে, কোণ এডিসিটা বড় হবে, কোণ ডিএসি হচ্ছে যেহেতু কোণ এডিসি 90 ডিগ্রি আর এটা হচ্ছে সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির চেয়েও কম অবশ্যই, তাহলে এইটা বড় হবে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, সুতরাং কি এসি বড় ডিসি, এসি টিসির চেয়ে বড়। এটাকে 2 নম্বর দেওয়া হয়েছে। দেখো এসি মানে কি এটা হচ্ছে ডিসির চেয়েও বড় হবে, যেহেতু এটা হচ্ছে বড় কোণের বিপরীত বাহু সবসময় বড় হয়, আর ওই ছোট কোণের বিপরীত বাহুর চেয়েও। দেখো এখানে তাই জন্য এসি বড় ডিসি, এটাকে 2 নম্বর দিয়েছে। তাই ব্র্যাকেটে লিখে দিয়েছে ত্রিভুজের বৃহত্তর কোণের পরিমাপ বিপরীত বাহু, বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমরা দেখো এখানে জাস্ট এই আর 1 নম্বর আর 2 নম্বর কি যোগ করে দিয়েছে। দেখো যোগ করতেই এবি যোগ এসি বিডি যোগ ডিসি। দেখো তাহলে এবি যোগ এসিটা বড় হবে কাছেও, বিডি যোগ ডিসির চেয়েও। আর এখান থেকে আমরা কি বলতে পারি, এবি যোগ এসিটা বড় কার চেয়েও, বিসির চেয়েও। কারণ বিসি মানে কি, দেখো বিডি যোগ ডিসি। দেখো এখানে বিডি যোগ ডিসি, তাহলে বিডি যোগ ডিসির জায়গায় আমরা বিসি লিখে দেবো, তাহলে এবি যোগ এসিটা বড় হবে বিসির চেয়েও। দেখো আমরা এখানে এটাই প্রমাণ করতে চেয়েছিলাম। দেখো এবি যোগ এসির বড় কার চেয়েও বিসির চেয়েও, এখানে এবি যোগ এসিটা বড় বিসির চেয়েও, আর এই প্রমাণটা হয়ে গেল। 8 দাগের 2 উপপাদ্য 9। দেখো এখানে কি বলেছে, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে দেখো এবিসি যে কোনো একটা ত্রিভুজ আমরা প্রথমে নিয়ে নেব। তাহলে কি বলছে, প্রথমে দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে, দেখো এইখানে ত্রিভুজ এসি আর এবি, দেখো দুটো বাহু দৈর্ঘ্য আলাদা, এটা এবিটা ছোট আর এসিটা বড়। তাহলে কি বলেছে, দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ। তারপর এইটা এসিটা যেহেতু বৃহত্তর, তাহলে এবিসি, তাহলে এবিসি কোণ এবিসি মানে বি কোণটা ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে এই এবিটা যেহেতু ক্ষুদ্রতম বাহু, তাহলে এর বিপরীত কোণ হচ্ছে সি, তাহলে সি কোণের থেকে বি কোণটা হচ্ছে বড় হবে। তো এইটাই এখানে। তাহলে প্রদত্ত কি দেয়া আছে, দেখো ত্রিভুজ এবিসি একটি যে কোনো ত্রিভুজ এবিসি যে কোনো ত্রিভুজ যার এসি বাহুর দৈর্ঘ্য, দেখো এসি বাহুর দৈর্ঘ্য এবি বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। দেখো এসি বাহুর দৈর্ঘ্য এই এবি বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। আর অর্থাৎ কি এসি বৃহত্তর এবি, দেখো এসিটা বড় কাছে এবির চেয়েও। এটা এখানে লেখা হয়েছে। প্রামাণ্য মানে কি, আমাদেরকে কি প্রমাণ করতে হবে। দেখো এসি বাহুর বিপরীত কোণের পরিমাপ এবি বাহু বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর। এবি বাহু বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ কি কোণ এবিসি বৃহত্তর কোণ এসিবি। দেখো কোণ এবিসি বি কোণটা বৃহত্তর কার চেয়েও, কোণ এসিবির চেয়েও, সেটাই প্রমাণ করতে হবে। তাহলে অঙ্কনে কি করেছে, দেখো এসি বাহু থেকে এবি বাহুর দৈর্ঘ্যের সমান করে, দেখো এসি বাহু থেকে কি এবি বাহুর দৈর্ঘ্যের সমান করে একটা এডি কেটে নিয়েছে। এখানে দেখো এটাই বলেছে, এসি বাহু থেকে এবি বাহুর দৈর্ঘ্যের সমান করে এডি অংশ কেটে নিলাম। দেখো এডি অংশ কেটে নিয়ে বিওডি বিন্দু দুটি যোগ করলাম। দেখো বিওডি এই দুটো খালি যোগ করে দিয়েছে। এবার প্রমাণটা দেখো কি করে হচ্ছে, ত্রিভুজ এবিডি এর এবি সমান এডি। দেখো এবি আর এডি সমান, প্রথমে আমরা বলেছি অঙ্কনেই আমরা বলেছি যে এবির সমান এডি কেটে নেওয়া হয়েছে, তাই জন্য এখানে কি এবি সমান এডি। তাহলে অতএব কি কোণ এবিডি সমান কোণ এডিবি। দেখো এবি কোণটা সমান এডি কোণটা,
কেন সমান? কারণ দেখো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপও সমান হবে। দেখো তাহলে যেহেতু এই এডি বাহু আর এবি বাহু সমান, তাহলে এর বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। এবি বাহুর বিপরীত কোণ এইটা আর এডি বাহুর বিপরীত কোণ এইটা। তাহলে দেখো, তাহলে এরপর কি বলি দেখো, ত্রিভুজ ডিসিবি এর বহিস্থ কোণ এডিবি। তাহলে দেখো ডিসিবি, ত্রিভুজ ডিসিবি এর বহিস্থ কোণ এডিবি আর সমান কি দেখো এডিবি, এডি কোণটা সমান কি কোণ ডিসিবি, কোণ হচ্ছে ডিসিবি মানে এই হচ্ছে সি কোণটা যোগ ডিবিসি মানে হচ্ছে বি কোণটা। এই দুটো যোগ কি সমান, এই দুটো যোগ কি এডিবি মানে এই ডি কোণটা। তাহলে দেখো ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাপ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের পরিমাপের সমষ্টির সমান। তাই জন্য কোণ এডিবি সমান কি কোণ ডিসিবি যোগ কোণ ডিবিসি। অর্থাৎ কি কোণ এডিবিটা তাহলে বড় কোণ ডিসিবির থেকে। দেখো কোণ এডিবি মানে এডি কোণটা বড় হবে, এডি কোণটা বড় হবে কাদের থেকেও নাকি কোণ ডিসিবি। তাহলে দেখো ডিসিবি এই সি কোণটার চেয়েও বড় হবে, বা এসিবি মানে এই সি কোণটার চেয়েও, বা এসিবি আর হচ্ছে ডিসিবি একই, ডিসিবি আর এসিবি মানে একই কোণ। তাহলে দেখো কিন্তু কোণ এডিবি সমান কোণ এবিডি। দেখো কোণ এডিবি মানে কি সমান কি কোণ এ বি ডি। তাহলে এই বি কোণটা এই দুটো তো সমান, সুতরাং কি কোণ এবিডিটা বড় হবে কার চেয়েও, কোণ এসিবি এর চেয়েও। দেখো কোণ এবিডি মানে বি কোণটা বড় হবে এসিবি মানে সি কোণের চেয়েও। তাহলে দেখো সুতরাং কোণ এবিসিটা বড় কার চেয়েও, কোণ এবিডি এর চেয়েও। দেখো কোণ এবিসি মানে এই বি কোণটা বড় কার চেয়েও, কোণ এবিসি মানে কি এই গোটা বি কোণটা বড় কার চেয়েও, বি কোণটা দেখো এই গোটা বি কোণটা এবিসি মানে কি গোটা বি কোণটা কার চেয়েও বড় এবিডি মানে এই শুধু এই কোণটার চেয়েও বড়, এখানে সেটাই বলেছে। সুতরাং কোণ এবিসি বড় কোণ এবিডি এর চেয়েও। আবার কি দেখো কোণ এবিডিটা কার চেয়েও বড়, কোণ এসিবি মানে এই সি কোণটার চেয়েও বড়। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, কোণ এবিসিটা বড় কার চেয়েও, কোণ এসিবি এর চেয়েও। দেখো কোণ এবিসিটা বড় কার চেয়েও, কোণ এসিবি এর চেয়েও। তো এটাই আমরা এখানে বলতে পারি, কোণ এবিসিটা বড় কার চেয়েও, কোণ এসি মানে সি কোণটা চেয়েও বড়। প্রমাণটা হয়ে গেল। 3টা দেখো উপপাদ্য 7, ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। তাহলে দেখো আমাদেরকে যেহেতু বলেছে একটি ত্রিভুজ বলেছে, তাহলে আমরা প্রথমে একটি ত্রিভুজ এঁকে নেবো। দেখো এখানে একটি ত্রিভুজ এঁকে নেওয়া আছে প্রথমে। তারপরে ত্রিভুজটি যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে, মানে আমরা এই যে কোনো একটি বাহুকে বর্ধিত করতে পারি। এইখানে দেখো বিসি বাহুকে বর্ধিত করা আছে, বিসি বাহুকে দেখো ডি পর্যন্ত বর্ধিত করা আছে। একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, দেখো বর্ধিত করার ফলে একটা বহিস্থ কোণ পেয়েছি আমরা। দেখো এই সি কোণটা পেয়েছি এসিডি, এখানে দেখো সি কোণটা উৎপন্ন হয়, সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। দেখো অন্তস্থ বিপরীত কোণ কোনটা হচ্ছে এই এ বি সি আর বিএসি, এই কোণটা আর এই কোণটা অন্তস্থ বিপরীত কোণ দুটো, এই দুটোর যোগফলের সমান। এই এসিডি কোণটা এই কোণ এবিসি আর কোণ বিএসি এর যোগফলের সমান। তাহলে এখানে দেখো প্রদত্ত এবিসি একটি যে কোনো ত্রিভুজ নিলাম এবং এর বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে এবিসি একটি যে কোনো ত্রিভুজ আর এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। এর ফলে দেখো বহিস্থ কোণ এসিডি উৎপন্ন হলো এবং অন্তস্থ বিপরীত কোণ দুটি কোণ এবিসি
ও কোণ বিএসি উৎপন্ন হলো। দেখো কোণ এবিসি আর বিএসি উৎপন্ন হলো। এবার প্রামাণ্য মানে আমাদেরকে কি প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে কি যে কোণ এসিডিটা কোণ এবিসি আর কোণ বিএসি এর যোগফলের সমান। তাহলে দেখো এখানে এটাই বলা আছে যে প্রমাণ করতে হবে কোণ এসিডি সমান কোণ এবিসি যোগ বিএসি। এবার অঙ্কন, দেখো অঙ্কন আমরা হচ্ছে প্রমাণ করার সুবিধার্থে অঙ্কন করে নিতে হয়। দেখো ত্রিভুজ এবিসি এর সি বিন্দু দিয়ে, দেখো এবিসি এর সি বিন্দু দিয়ে এই এবি এর সমান্তরাল একটা সরলরেখা সিবি আমরা আঁকবো। দেখো এখানে আঁকা হয়েছে। তাহলে এই ত্রিভুজ এবিসি এর সি বিন্দু দিয়ে এবি বাহু সমান্তরাল সরলরেখা অংশ সিপি অঙ্কন করলাম। দেখো সিপিটা এবি এর সমান্তরাল নেওয়া হয়েছে। আর প্রমাণটা এবার কিভাবে হবে, দেখো এবি সমান্তরাল সিপি, যেহেতু এবি সমান্তরাল সিপি আর দেখো বিডি ছেদক, বিডি যেহেতু ছেদক, তাহলে এখান থেকে অতএব কোণ পিসিডি সমান অনুরূপ কোণ এবিসি। দেখো কোণ পিসিডি এই যে এই কোণটা এই এবিসি কোণের সাথে দেখো অনুরূপ কোণ করছে। তাহলে কোণ পিসিডি সমান অনুরূপ কোণ এবিসি, তাহলে এটাকে 1 নম্বর দিতে হবে। আবার দেখো এবি সমান্তরাল সিপি, এই এবি হচ্ছে সমান্তরাল সিপি। আবার দেখো এবং এসি ছেদক, দেখো এসি ছেদক হওয়ার ফলে এখান থেকে কোণ এসিপি সমান একান্তর কোণ বিএসি। দেখো এসিপি মানে এই কোণটার সাথে বিএসির সাথে একান্তর। দেখো কোণ এসিপি সমান একান্তর কোণ বিএসি। এটাকে এবার হচ্ছে 2 নম্বর দিয়ে দেওয়া হয়েছে। এবার 1 আর 2 দেখো যোগ করে নেওয়া হয়েছে। কোণ পিসিডি আর কোণ হচ্ছে এসিপি, এই দুটো যোগ সমান তাহলে কোণ এবিসি আর বিএসি। দেখো কোণ এবিসি আর বিএসি, তাহলে কোণ পিসিডি যোগ কোণ এসিপি মানে এখানে কি দেখো এসিপি আর পিসিডি, তাহলে এই কোণটা আর এই কোণটা যোগফল দেখো, তাহলে কোণ এসিডি হচ্ছে। তাহলে এখান থেকে দেখো অতএব কোণ এসিডি সমান কি কোণ এবিসি যোগ কোণ বিএসি। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে কোণ এসিডি টা হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ এবিসি আর কোণ বিএসি এর যোগফলের সমান। তাহলে কোণ এসিডি সমান কোণ এবিসি যোগ কোণ বিএসি। 4টা দেখো উপপাদ্য 13। একটি সরলরেখার বহিস্থ যে কোনো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যেসব সরলরেখা অংশ আঁকা যায় তাদের মধ্যে লম্বের দৈর্ঘ্যই ক্ষুদ্রতম। দেখো প্রথমে এখানে কি করেছে, একটা যে কোনো সরলরেখা নিয়েছে, তারপরে দেখো কি করেছে এই সরলরেখার বহিস্থ যে কোনো বিন্দু বলা হয়েছে। তাহলে এখানে দেখো ও একটা বহিস্থ বিন্দু, আর ওই বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত, দেখো এই এবি সরলরেখা পর্যন্ত এই ও বিন্দু থেকে যেসব সরলরেখা অংশ আঁকা যায়, দেখো ও এখানে দেখো ও কিউ একটা সরলরেখা, ওপি একটা সরলরেখা, আরো আমরা যে কোনো সরলরেখা নিতে পারি। এখানে যেসব সরলরেখা আঁকা যায় তাদের মধ্যে লম্বের দৈর্ঘ্যই ক্ষুদ্রতম। লম্ব মানে কি, এটা যে 90 ডিগ্রি কোণ করবে এই এবি সরলরেখার সাথে ও পর্যন্ত, তো সেই এই ওপি দৈর্ঘ্যটাই হচ্ছে ক্ষুদ্রতম। তো এটাই এখানে প্রমাণ করতে হবে। প্রদত্ত দেখো কি আছে, ধরি এবি যে কোনো একটি সরলরেখা। দেখো এবি এখানে যে কোনো একটা সরলরেখা নিয়েছে এবং ও হলো এবি সরলরেখার বহিস্থ যে কোনো একটি বিন্দু। দেখো ও একটা বহিস্থ যে কোনো বিন্দু, আর ওপি এবি এর উপর লম্ব, অর্থাৎ কি ওপি লম্ব এবি। দেখো ওপিটা হচ্ছে এবি এর উপর লম্ব, অর্থাৎ কি ওপি লম্ব এবি। দেখো এবার কি বলেছে প্রামাণ্য আমাদের কি করতে হবে, কি প্রমাণ করতে হবে, যে ও বিন্দু থেকে এবি সরলরেখার উপর, দেখো ও বিন্দু থেকে এবি সরলরেখার উপর যেসব সরলরেখা অংশ আঁকা যাবে তাদের প্রত্যেকের দৈর্ঘ্যের থেকে ওপি এর দৈর্ঘ্যটাই ছোট। তাহলে এটাই বলে, দেখো ওপি এর দৈর্ঘ্যটাই ছোট হবে এবি এর উপর যেসব ও বিন্দু থেকে যেসব সরলরেখা আঁকা যাবে তার মধ্যে কি এই ওপির দৈর্ঘ্যটাই ছোট, ওপির দৈর্ঘ্যই ছোট। আর অঙ্কন, আমরা এবার প্রমাণের সুবিধার্থে দেখো একটা অঙ্কন করে নিতে হবে আমাদেরকে, সেইটাই এখানে কি বলেছে দেখো, এবি সরলরেখার উপর পি বিন্দু ছাড়া অপর একটি বিন্দু কিউ নিলাম। দেখো প্রথমে ওপিটা টেনে নিতে হবে, তারপর এখানে এবি এর উপর একটা কিউ যে কোনো বিন্দু নিতে হবে। তাহলে একটা কিউ বিন্দু নিলাম আর ও কিউ যুক্ত করে দিলাম। দেখো ও কিউ এখানে যুক্ত করা হয়েছে, ও কিউ যুক্ত করে দিলাম। এবার দেখো প্রমাণটা কিভাবে হবে, ত্রিভুজ ওপি কিউ, দেখো ত্রিভুজ ওপি কিউ, এই ত্রিভুজটার মধ্যে দেখো ত্রিভুজ কোণ ওপি কিউ সমান দেখো এক সমকোণ ওপি কিউ, তাহলে এই কোণটা তো 90 ডিগ্রি মানে কি এক সমকোণ।
যেহেতু এটা এর উপর লম্ব, দেখো সুতরাং কি ওপি লম্ব এবি, যেহেতু ওপিটা এবি এর উপর লম্ব, তাই এটা কি এক সমকোণ হবে। ওপি কিউ কোণটা মানে পি কোণটা এক সমকোণ। আর এখান থেকে দেখো কোণ ওপি কিউটা বড় হবে ও কিউ পি এর থেকেও। দেখো কোণ কি বলেছে, ওপি কিউটা বড় হবে ও কিউ পি এর চেয়েও। কেন বড় হবে, কারণ সমকোণী ত্রিভুজের সমকোণের পরিমাপই বৃহত্তর। তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, আর সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে 90 ডিগ্রি, আর বাকি কোণগুলো কি হবে, এর চেয়ে ছোট হবে। তো তাই জন্য দেখো এটা ওপি কিউটা বড় হবে ও কিউ পি এর চেয়েও। আর এখান থেকে আমরা কি বলতে পারি, ও কিউ বড় ও পি এর চেয়েও। সুতরাং কি ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। তাহলে দেখো এইখানে বৃহত্তর কোণ কোনটা, 90 ডিগ্রি কোণটা, এর বিপরীত বাহু ও কিউ। তাহলে বৃহত্তর কোণের বিপরীত বাহুটা কি বড় হবে, আর ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহুটা কি ওপি, এইটা হচ্ছে ছোট হবে। তো তাই জন্য এখানে ও কিউটা বড় ও পি এর চেয়েও। এখান থেকে আমরা বলতে পারি কি, এবি সরলরেখার উপর পি বিন্দু ছাড়া কিউ যে কোনো একটি বিন্দু, আর অতএব এবি সরলরেখার উপর কিউ বিন্দু যে কোনো অবস্থানের জন্যই ওপি এর চেয়েও ওপিটা ছোট হবে ও কিউ এর চেয়েও। তাহলে দেখো এবি সরলরেখার উপর কিউ বিন্দুর যে কোনো অবস্থানের জন্যই, কিউ বিন্দু যেখানেই থাকুক, এখানে 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 যেখানেই থাকুক, এদিকেও থাকুক, যেখানেই থাকুক, তার জন্য কি হবে, ওপিটা সবসময় ছোট হবে ও কিউর চেয়েও। তাহলে অতএব ওপি এর দৈর্ঘ্যই ক্ষুদ্রতম। 9 দাগের একটা কি বলছে দেখো, প্রমাণ করো একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের পরিমাপ সমান। চলো এটা কিভাবে হবে দেখি। দেখো এখানে আমরা একটা ত্রিভুজ নিয়ে নিয়েছি সিএবি। দেখো ত্রিভুজের দেখো কি বলা আছে এখানে, দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের পরিমাপ সমান। তাহলে দেখো এখানে ভূমি কত, এখানে দেখো এবি কে আমরা উভয় দিকে বর্ধিত করেছি, ডি পর্যন্ত একদিকে বর্ধিত করেছি, একদিকে ই পর্যন্ত। তাহলে এর ফলে দেখো কি বহিস্থ কোণ সিএডি উৎপন্ন হয়েছে আর সিবিই উৎপন্ন হয়েছে। তাহলে এখান থেকে তাহলে আমাদের প্রদত্ত কি দেওয়া আছে দেখো, ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এসি সমান সিবি। দেখো এই এসি আর সিবি বাহু দুটো সমান, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবং কোণ সিএবি সমান কোণ সিবিএ। দেখো সিএবি আর সিবিএ দুটো তাহলে সমান, দুটো সমান কোণ। এবং সিএডি ও সিবিই হলো দুটি বহিঃকোণ। দেখো সিএডি আর সিবিই দুটো হচ্ছে বহিঃকোণ। আর আমাদেরকে কি প্রমাণ করতে বলেছে, যে কোণ সিএডি আর সিবিই দুটো সমান হবে। সিবিই দুটো সমান, দেখো কোণ সিএডি আর কোণ সিবিই দুটো সমান হবে। তাহলে প্রমাণটা দেখো কিভাবে হবে, কোণ সিবিই সমান, দেখো কোণ সিবিই সমান, দেখো এই সিবিই মানে কি আমাদের বহিঃকোণ, এই বহিঃকোণটা সমান কি হবে, এই অন্তস্থ বিপরীত কোণ দুটোর যোগফলের সাথে সমান হয়। তাহলে দেখো কোণ বিসিএ আর হচ্ছে কোণ সিএবি, তাহলে এই দুটো সমান কোণ সিবিই। এখানে দেখো কোণ সিবিই সমান কোণ সিএবি আর যোগ কোণ এসিবি। তাহলে এটা আমাদেরকে 1 নম্বর দিয়ে দিতে হবে। আবার কি কোণ সিএডি সমান, আবার দেখো কোণ সিএডি এই এ কোণটা, আবার এর হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ কোণটা হচ্ছে দেখো এই সি কোণটা আর বি কোণটা। তাহলে এসিবি আর সিএবি যোগফলের সাথে সমান। সিএডিটা দেখো সিএডি সিবিএ যোগ এসিবি এই দুটো কোণের যোগফলের সমান। তাহলে এটাকে আমরা 2 নম্বর দিয়ে দেবো। দেখো এটা কেন হচ্ছে, ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাপ বিপরীত অন্তস্থ কোণ দুটির পরিমাপের সমষ্টি সমান, তাই জন্য এই কোণ সিএডি আর কোণ সিবি দুটো হচ্ছে এর অন্তস্থ বিপরীত কোণ দুটির যোগফলের সাথে সমান হচ্ছে। তাহলে এখান থেকে দেখো 1 আর 2 কে আমরা জাস্ট বিয়োগ করে দেবো, দিলে পরেই দেখো সিবিই মাইনাস সিএডি হয়ে যাবে। আর এখান থেকে সিএবি প্লাস এসিবি মাইনাস সিবিএ মাইনাস এসিবি, এখান থেকে দেখো এসিবি আর এসিবি কেটে যাচ্ছে, গিয়ে আমাদের কি থাকছে সিএবি মাইনাস সিএবি। আর যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ আর সিএবি সমান সিবিএ দুটো তাহলে হচ্ছে সমান, তাহলে এখান থেকে এই দুটো কেটে যাবে, তাহলে গিয়ে আমাদের কত হবে 0। এখান থেকে তাহলে দেখো কোণ সিবি সমান কোণ সিএডি, তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। নেক্সট অঙ্ক কি বলেছে চলো দেখি। নেক্সট অঙ্ক কি বলেছে, একটি
ত্রিভুজের কোন তিনটির অনুপাত 2:1:1 হলে ত্রিভুজটির প্রকৃতি কিরূপ হবে? তাহলে এটা কিভাবে হবে দেখি। তাহলে আমরা ধরে নেবো যে ধরি ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে 2x, x ও x। তাহলে দেখো এখানে যেহেতু অনুপাতটা আমাদের কত বলেছে 2:1:1, তাই জন্য আমরা ত্রিভুজের তিনটি কোণ ধরে নেবো যে 2x, x ও x। তাহলে শর্ত অনুযায়ী কি 2x ডিগ্রি যোগ x ডিগ্রি যোগ x ডিগ্রি সমান কত হবে 180 ডিগ্রি। যেহেতু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই জন্য এখান থেকে দেখো এই তিনটে যদি যোগ করি তাহলে 4x ডিগ্রি সমান 180 ডিগ্রি। এখান থেকে x ডিগ্রির মানটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো এখান থেকে x ডিগ্রির মানটা কি হবে x সমান তাহলে 180 ডিগ্রি বাই 4 সমান কত 45 ডিগ্রি। তাহলে x এর মানটা 45 ডিগ্রি আর 2x সমান কত 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিনটি কোণ কি কি হবে 45 ডিগ্রি, 45 ডিগ্রি আর 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটি কি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। যেহেতু একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি আর অপর দুটো কোণ দেখো 45 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখি। নেক্সট দেখো কি বলেছে 10-এর দাগের একটা দেখো এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করো যার কোণ এবিসি সমান 45 ডিগ্রি, কোণ বিএসি সমান 30 ডিগ্রি ও বিসি সমান 6 সেমি আর 30 ডিগ্রি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য 6 সেমি। তাহলে এটা কিভাবে হবে চলো দেখি। আমরা যদি একটা যে কোনো ত্রিভুজ এবিসি নিই, তাহলে আমাদের এখানে কি চেয়েছে দেখো, আমাদের এখানে চেয়েছে কোণ এবিসি সমান 45 ডিগ্রি। তাহলে এখানে দেখো বি কোণটা কত বলেছে 45 ডিগ্রি, বি কোণটা 45 ডিগ্রি আর বলেছে যে কোণ বিএসি সমান 30 ডিগ্রি। কোণ বিএসি মানে এই কোণটা আমাদের কত বলেছে 30 ডিগ্রি। তাহলে এই কোণটা যেহেতু 30 ডিগ্রি আর এটা 45 ডিগ্রি আর আমাদেরকে কি বলেছে বিসি বাহুটা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে বিসি বাহু 6 সেন্টিমিটার হলে আমরা দেখো এই কোণের মানটা 180 ডিগ্রি থেকে বিয়োগ করলে এই কোণের মানটাও পেয়ে যাবো। এই দুটো যোগ করলে 180 ডিগ্রি থেকে বিয়োগ করলে যেহেতু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা কি পাবো যে আমাদের কোণ এসিবি সমান তাহলে কত হবে দেখো কোণ 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি যোগ 30 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি। তাহলে এখান থেকে কত হচ্ছে দেখো, তাহলে এইটা 105 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের এইটা যদি আমরা 105 ডিগ্রি এঁকে দিই তাহলে এটা আমাদের 30 ডিগ্রি পেয়ে যাব। তাহলে চলো এটা কিভাবে হবে, প্রথমে আমরা যেহেতু প্রথমে বলেছে কি বিসি সমান 6 সেমি, তাহলে প্রথমে আমরা একটা 6 সেমি দৈর্ঘ্যের সরলরেখা কেটে নেব। তাহলে চলো 6 সেমি দৈর্ঘ্যের প্রথমে সরলরেখাটা কেটে নিই। তাহলে দেখো এটা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এটা 6 সেন্টিমিটার একটা সরলরেখা। আর আমরা তাহলে প্রথমে এখানে একটা যে কোনো সরলরেখা কেটে নেব। দেখো এখানে আমরা প্রথমে একটি যে কোনো সরলরেখা কেটে নেব। আর এইখানে আমরা এই কোণটায় আমরা কত করব 45 ডিগ্রি করব। তাহলে দেখো এইটা আমাদের হচ্ছে এই বি আর এইখানে হচ্ছে আমরা প্রথমে 6 সেমি মাপটা নিয়ে নেবো। এখন 6 সেমি মাপটা নিয়ে এইখানে হচ্ছে 6 সেমিটা কেটে দেবো। দেখো এটা হচ্ছে আমাদের সি। তাহলে এটা আমাদের কত হয়ে গেল 6 সেন্টিমিটার। আর এই কোণটা আমাদের কত 45 ডিগ্রি করতে হবে। তাহলে এই কোণটা 45 ডিগ্রি আমরা চাঁদার সাহায্যে করে দিই। তাহলে এখানে কেটে দিলাম, দিয়ে 45 ডিগ্রি কোণটা আমরা বাড়িয়ে নেব। দেখো এটা আমাদের কত পেয়ে গেলাম 45 ডিগ্রি। এটা যেহেতু 45 ডিগ্রি পেয়ে গেলাম, তাহলে এই কোণটা আমাদেরকে 105 ডিগ্রি করলেই আমরা এই কোণটা 30 ডিগ্রি পেয়ে যাবো। চলো তাহলে এটা 105 ডিগ্রি করে নিই। তাহলে দেখো আমরা হচ্ছে 105 ডিগ্রি করব। তাহলে আমাদেরকে এই ওপরের বাইরের দাগ থেকে গুনতে হবে। দেখো তাহলে এখান থেকে যেহেতু এটা এদিকে বসাচ্ছি চাঁদাটা, তাহলে এখান থেকে এটা 100, এটা এখানে এটা দেখো 100 আর এখান থেকে এটা 105। তাহলে চলো এটাকে আমরা বাড়িয়ে দেবো।
তাহলে আমাদেরকে ওই দাগটা আরো বাড়াতে হবে। চলো এই দাগটা আমরা আরো বাড়িয়ে নেব। তাহলে দেখো এটা আমাদের এইটা আমাদের কত হলো তাহলে 30 ডিগ্রি, আর এইটা হচ্ছে কত হলো 105 ডিগ্রি। দেখো তাহলে এবিসি ত্রিভুজের বিসি হচ্ছে 6 সেন্টিমিটার, কোণ এবিসি হচ্ছে 45 ডিগ্রি, আর কোণ বিএসি সমান 30 ডিগ্রি। তাহলে এটা আমাদের হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, একটি সরলরেখা এবি এর বহিস্থ বিন্দু সি দিয়ে কতগুলি সরলরেখা অংশ আঁকতে পারবো যেটা এবি এর সমান্তরাল। তাহলে চলো এটা কিভাবে হবে দেখি। তাহলে তাহলে প্রথমে আমরা কি এবি একটা সরলরেখা কেটে নেব। চলো প্রথমে আমরা একটা এবি যে কোনো একটি সরলরেখা কেটে নেব। দেখো এটা আমাদের সরলরেখা, তাহলে আমরা এর নাম দিয়ে দেবো এবি। এখান থেকে আমরা এবি যে কোনো পয়েন্ট দুটো নিয়ে নেব। দেখো এটা আমাদের এ, এটা বি, তাহলে এটা এ আর এটা বি। তাহলে প্রথমে আমরা যে কোনো একটি বহিস্থ বিন্দু কি নিয়ে নেবো, দেখো সি। তাহলে এটা হচ্ছে সি, যে কোনো একটি বহিস্থ বিন্দু। তাহলে এটা যেহেতু একটি বহিস্থ বিন্দু সি, আর এখান থেকে আমরা দেখো এইখানে সরলরেখার উপরে একটা যে কোনো বিন্দু নিয়ে নেব, এটার নাম আমরা দিয়ে দিলাম ডি। তাহলে আমরা এবার কি করব, দেখো আমরা এই ডি এর সঙ্গে একটা যে কোনো বৃত্তচাপ আঁকবো। একে এই সি বিন্দুর সাথে ডি বিন্দু হচ্ছে যুক্ত করে দেব। এবার আমরা এই ডি কোণটার মাপটা নিয়ে নেব। ডি কোণটার মাপটা নিয়ে আমাদেরকে প্রথমে কি করতে হবে না, এই বৃত্তচাপটার সমান বৃত্তচাপ এই সি বিন্দুতে বসিয়ে আমাদেরকে কেটে নিতে হবে। তাহলে চলো আমরা একটা সেম বৃত্তচাপ কেটে নিই সি বিন্দুতে বসিয়ে। তাহলে আমরা একটা সেম বৃত্তচাপ কেটে নিলাম। এবার আমরা এই অ্যাঙ্গেলটার মাপটা নিয়ে নেব। এই অ্যাঙ্গেলটার মাপটা নিয়ে এইখানে কাঁটাটা বসিয়ে এইখানে আমরা একটা বৃত্তচাপ কেটে নেব, নিয়ে এই সি বিন্দুর সাথে এই পয়েন্টটা যুক্ত করে দেব। তাহলে দেখো আমরা এইখানে সেম কোণটা এখানে পেয়ে গেলাম। তাহলে এইখানে দেখো, তাহলে এবি এর সমান্তরাল আমরা একটি মাত্র সরলরেখা পেলাম। তাহলে আমরা এখানে এটাই লিখে দেবো যে এবি সরলরেখার সমান্তরাল একটি সরলরেখা পেলাম। তাহলে এটা আমাদের হয়ে গেল। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখি। নেক্সট অঙ্ক দেখো 11 দাগের একটা কি বলছে, নিচের তথ্যগুলি থেকে পাইচিত্র অঙ্কন করো। প্রথমে কি আছে, খেলা, আর তারপরে নেক্সট কি আছে দেখো, খেলা পছন্দ করার ছাত্রছাত্রীর সংখ্যা জায়গাটি শতকরা। তাহলে ক্রিকেট কতজন, 50 জন, ফুটবল 30 জন, ব্যাডমিন্টন 30 জন। তাহলে দেখো পাইচিত্র করতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে, দেখো প্রথমে হচ্ছে খেলা, তারপরে হচ্ছে খেলা পছন্দ করা ছাত্রছাত্রীর সংখ্যা ব্র্যাকেটে পার্সেন্টেজ, তারপরে আমাদের লিখতে হয় কি ভগ্নাংশ, তারপরে আমাদের লিখতে হয় কেন্দ্রীয় কোণ ব্র্যাকেটে 360 ডিগ্রি। তাহলে এখানে দেখো ক্রিকেট কতজন আছে 50, ফুটবল 30, ব্যাডমিন্টন 20, আর এখান থেকে ভগ্নাংশ কি হবে, এই টোটালটাকে আমাদের কি যোগ করতে হবে। তাহলে এখান থেকে দেখো যোগ করতে কত বেরিয়েছে 100,
তাহলে এখান থেকে এই 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 পরিমাণটাকে 100 দিয়ে ভাগ করতে হবে। দেখো 50/100, তাহলে এখান থেকে কত হলো, কাটাকাটি করে 1/2, ভগ্নাংশ 1/2, এই 1/2টাকে আমাদেরকে 360 দিয়ে গুণ করতে হবে। করলে দেখো কাটাকাটি করে কত আসছে, 180 ডিগ্রি। আবার এই ফুটবল এখানে কত আছে, 30 জন, 30%, তাহলে এখান থেকে 30/100 করতে হবে, যেহেতু মোট 100, তাহলে ওপরে 30 নিচে 100 করে কাটাকাটি করলে দেখো কত আসছে, 3/10। আবার এই 3/10টাকে 360 দিয়ে গুণ করতে হবে, করলে দেখো কত হবে, 108 ডিগ্রি। আবার এখান থেকে 20, এখানে দেখো 20 আছে, তাহলে ওপরে 20 নিচে 100 করে কাটাকাটি করতে হবে, 1/5, তাহলে এখান থেকে 1/5 × 360 সমান কত, 72 ডিগ্রি। তাহলে এইখানে এবার দেখো প্রথমে আমাদের পাইচিত্র আঁকতে গেলে কি করতে হবে, প্রথমে একটি আমাদের যে কোনো বৃত্ত কেটে নিতে হবে, পেন্সিল কম্পাসের সাহায্যে আমাদেরকে যে কোনো একটা বৃত্ত কেটে নিতে হবে, নিয়ে এই বৃত্তের কেন্দ্রে থেকে এই ব্যাসার্ধটা প্রথমে আমাদেরকে এঁকে নিতে হবে। ব্যাসার্ধটা এঁকে নেওয়ার পর আমাদেরকে এই ব্যাসার্ধ সোজা করে চাঁদার দাগটা সেট করতে হবে। দেখো কিভাবে করবে, এইখানে বৃত্তের কেন্দ্রে এই চাঁদার কেন্দ্রটি রেখে চাঁদার এই সরলরেখাটা বৃত্তের ব্যাসার্ধের সাথে ম্যাচ করিয়ে আমাদেরকে প্রথম কোণটা দেখো কত আছে, 180 ডিগ্রি। তাহলে এখানে 180 ডিগ্রিটা মিলাতে হবে। দেখো 180 ডিগ্রি করতে গেলে আমাদেরকে ভিতরের অংশটা গুনতে হবে। দেখো ভিতরের যদি গণি, দেখো 180 এখানে হচ্ছে, তাহলে এইটা দেখো বৃত্তের অর্ধেকটাই 180 ডিগ্রি হয় আমরা জানি। তাহলে দেখো এখান থেকে এটা আমরা কেটে দেবো। তাহলে এটা কেটে দিলে দেখো প্রথমের কোণটা কত হচ্ছে, 180 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে ক্রিকেট। তারপরে কত আছে, 108। 108টা আবার করতে গেলে আমাদেরকে কিভাবে চাঁদাটা বসাতে হবে, দেখো এইভাবে ঘুরিয়ে বসাতে হবে। এইভাবে আমাদেরকে খাতাটা উল্টে নিয়ে এইখানে চাঁদাটি বসিয়ে আমাদেরকে নেক্সট যেটা আছে বলা আছে কত, 108। তাহলে আমাদেরকে 108 কেটে নিয়ে এইটাকে আমাদেরকে আবার দাগ কেটে দিতে হবে। এই কোণটা আমাদেরকে ড্র করে নিতে হবে, দিয়ে এখানে 108 ডিগ্রি লিখে দিতে হবে। 108 ডিগ্রি এখানে কি বলা আছে, দেখো ফুটবল বলা আছে। আবার নেক্সট দাগে বসিয়ে নেক্সট এই দাগটা কাটার ফলেই দেখো আমাদের অটোমেটিক যে লাস্টে যেটা পড়ে থাকবে সেইটা 72 ডিগ্রি থাকবে। তাহলে এখানে দেখো এইটা ব্যাডমিন্টন, তাহলে ব্যাডমিন্টন 72 ডিগ্রি। তাহলে এখান থেকে এটা আমাদের হয়ে গেল। নেক্সট দেখো কি বলেছে, একটি বইয়ের দোকানের একদিনের বিভিন্ন জিনিস বিক্রির তালিকা থেকে পাইচিত্র অঙ্কন করো। তাহলে জিনিস আছে আর মূল্য, দেখো বই 360, খাতা 240 টাকা, পেন 80 আর জ্যামিতি বক্স 120। এটা কিভাবে হবে দেখি। দেখো কি আছে, জিনিস বই কত, 360 টাকা। আর এখান থেকে ভগ্নাংশ করতে গেলে কি করতে হয়, এই টোটালটাকে যোগ করতে হয়। তাহলে এখানে যোগ করতে দেখো 800 হয়েছে, তাহলে এখানে ওপরে এই অংশটা এই পার্টটা বসিয়ে তাহলে 36, তাহলে এই টাকা 360, তাহলে 360 টাকা বাই 800 টাকা। এখানে দেখো এই বইয়ের মূল্য কত, 360 টাকা আছে, এই টাকাটাকে নিচে ওপরে বসিয়ে বাই 800 করতে হবে, বাই মোটটা করতে হয়। দেখো 360/800, তাহলে এখান থেকে কাটাকাটি করে কত আসছে, 9/20। আবার এই 9/20টাকে 360 ডিগ্রি দিয়ে কেন্দ্রীয় কোণ ব্যাকেটে যে 360 ডিগ্রি, তাহলে এই 360 ডিগ্রি দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে গুণ করলে দেখো এটা কেটে যাবে, কাটাকাটি করে কত থাকবে, 162 ডিগ্রি। আবার এইখানে ওপরে 240 বসিয়ে নিচে 800 বসিয়ে এটাও কাটাকাটি করতে হবে, করলে দেখো কত আসছে, 3/10। আবার এখান থেকে এটা 3/10 ইন্টু 360 ডিগ্রি করতে হবে, তাহলে এখান থেকে কত আসছে, দেখো 108 ডিগ্রি। আবার এটা দেখো 80, এটা 80/800 করলে কাটাকাটি করলে দেখো কত আসছে, 1/10। এখান থেকে 1/10 ইন্টু 360 ডিগ্রি, তাহলে 36 ডিগ্রি। আবার 120 দেখো ওপরে, নিচে 800 সমান 3/20, তাহলে 3/20 ইন্টু 360, তাহলে আবার দেখো এখানে কত, 54 ডিগ্রি। তাহলে এইগুলোকে আমাদেরকে ফের একইভাবে এখানে চাঁদা বসিয়ে প্রথমে আমাদেরকে বৃত্তটা কেটে নিয়ে তারপরে এখানে বৃত্তের ব্যাসার্ধটা কেটে নিয়ে এইখানে চাঁদাটা বসিয়ে ম্যাচ করে প্রথমে 162 ডিগ্রি কাটবো। আবার চাঁদার দাগটা এখানে এই দাগের সাথে ম্যাচ করে 108 ডিগ্রি কাটবো। আবার এইখানে বসিয়ে 36 ডিগ্রিটা কেটে নেবো। আবার এইখানে বসিয়ে 54 ডিগ্রিটা কেটে নেবো। 54 ডিগ্রিটা কেটে 36 ডিগ্রিটা কেটে নেবো। প্রথমে 36 ডিগ্রিটা কাটলে আমাদের 54 ডিগ্রিটা চলে আসবে, এটা আর কাটতে হবে না। লাস্টে এটা যেটা পড়ে থাকবে সেটাই আমাদের দেখো 54 ডিগ্রিটাই পড়ে থাকবে। পরপর আমাদের এইগুলো যদি আমরা যোগ করি 360 ডিগ্রি হবে। আর এখান থেকে 162, 108 আর 36 কেটে নিলেই আমাদের লাস্টে যেটা পড়ে থাকবে সেটা 54 ডিগ্রি পড়ে থাকবে। দেখো 36 পর্যন্ত কেটে নেওয়ার পরেই আমাদের 54 ডিগ্রিটাই পড়ে থাকবে। তাহলে এখানে প্রথমে বই, তারপরে খাতা, তারপরে পেন, এগুলো খালি জাস্ট তীর দিয়ে লিখে দিলেই এটা দেখো জ্যামিতি বক্স। তাহলে এটা আমাদের হয়ে গেল।